লাইভে চলে এসেছি। আচ্ছা, একটু ওয়েট করি বিকজ একটু আমার আজকে লেট হয়ে গেছে, একটু ওয়েট করে যাই, আস্তে আস্তে সবাই জয়েন করে যাক। আজকে এসবিজিতে সত্যি ভূতের গল্পে আমার এই ইয়ারের ফার্স্ট লাইভ, সো আস্তে আস্তে সবাই জয়েন করো। আজকে তোমাদের জন্য প্রচুর প্রচুর ভয়ঙ্কর সব ভূতের গল্প নিয়ে আমি হাজির হয়ে গেছি, যেহেতু এটা এসবিজির ফার্স্ট এই ইয়ারের লাইভ 2024-এ। তো বেশ কিছু স্পেশাল স্টোরি কালেকশন রয়েছে। উষা দে লিখছে হাই দি, হ্যালো। শম্পা মণ্ডল লিখছে হাই, এসে গেছি লিখছে সুরজিৎ সমাদ্দার। পৌলমী দাস লিখছে হাই শ্রেয়াদি, চলে এসেছি। আচ্ছা, পড়াতে পড়াতে এসেছি। আচ্ছা, না, পড়ানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, এবং সেটা পড়াতে পড়াতে আবার লাইভ শোনাটা একটা অফেন্সিভ ব্যাপার হয়ে যাবে। তুমি আগে পড়ানোটা নয় কমপ্লিট করে নিয়ে তারপরে আমাকে জয়েন করে নে, কোনো প্রবলেম নেই। বাট পড়াতে পড়াতে না পড়ানোটা ঠিক মতো হবে, আবার না লাইভ শোনাটা ঠিক মতো হবে। হ্যাঁ, আচ্ছা, পৌলমী আমাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে সব কিছু একদম ক্লিয়ারলি আমাকে দেখা শোনা যাচ্ছে। তাহলে এবার আমি নির্দ্বিধায় আজকের আমার লাইভটা স্টার্ট করতে পারি। প্রথমেই সত্যিভূতের গল্পের তরফ থেকে আমার সমস্ত মেম্বার্সদের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের একরাশ শুভেচ্ছা। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থাকো। সুস্থ, আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এক্সকিউজ মি। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারটা ভালো মন্দ মিশিয়ে হয়তো অনেক আপস অ্যান্ড ডাউনস আমরা কাটিয়ে এসেছি। তো যা হয়েছে, যেটা ভালো স্মৃতি সেটাকে মনে রেখে দেব, যেটা খারাপ সেটাকে ভুলে গিয়ে আবার নতুন উদ্যমে আমরা একটা নতুন বছর রিস্টার্ট করব। রিস্টার্ট ভেরি ইম্পর্ট্যান্ট। যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই এনজয় করেছো, যারা দেখোনি তাদের জন্য একটা স্ট্রং রেকমেন্ডেশন, 12 ফেল, এই মুভিটা গিয়ে দেখে নিও। এই মুভিটা অসাধারণ হয়েছে। ঠিক আছে, ওটিটিতে বোধহয় চলে এসেছে, তো দেখে নিতে পারো। আচ্ছা, দিদিভাই এই ড্রেসটা খুব সুন্দর। দিদিভাই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই ড্রেসটা আমাকে আমার একটা কাকিমা গিফট করেছে। গিফট করেছে বলতে এটা কিন্তু আজকের নয়, এটা বেশ অনেক বছর আগেকার, মানে আমার পড়া হয়নি তারপরে খুব একটা, বাট এটা সেই আমার বিয়েতে আইবুড়ো ভাতের সময় কাকিমা আমাকে দিয়েছিল। তো দেখ, এখনো পর্যন্ত 8 বছর আমি যে মোটা হয়নি, রোগা হয়নি, এক সাইজে ফিট করে যাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, আচ্ছা, খুব সুন্দর দেখতে, শর্মিষ্ঠা দে লিখছে এক্স্যাক্টলি, ভীষণ সুন্দর দেখতে জিনিসটা। এটা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে সবাই গিফট দেয় না, ওরকম গিফট করেছিল একটা কাকিমা। তো আমার পাশে বাড়িতে থাকে, তো কাকিমা আমার লাইভ শোনে রেগুলারলি। সো খুব আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপর খুব ফ্রিকুয়েন্টলি কোথায় পরবো, মানে সেই রকম অর্থে তো শীতই পড়ে না না আমাদের এখানে। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে অনেকে জয়েন করে গেছে। এবার আসি আসল কথায়। গল্প তো স্টার্ট করব, অনেক অনেক ভূতের গল্প থাকবে। তার আগে চট করে বলে নেই, নতুন বছরে সবাই কিন্তু, আমি কি বললাম, নতুন উদ্যোগ নাও। অনেকে বলছো, ফোন করো যে দিদি ওবেসিটির প্রবলেমে ভীষণভাবে ভুগছি, একটু যদি নিজেকে ফ্রেম করতে পারতাম। নট দ্যাট যে আমরা রোগা মোটা বা ফিগারে খুব কিছু যায় আসে। অ্যাকচুয়ালি মানে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে হেলদি থাকা কি না থাকাটা। তো আমাদের সকলকে সুস্থ থাকার জন্য আরেকটা কিন্তু খুব স্ট্রং প্যারামিটার হচ্ছে আমাদের ওয়েট। সো ওয়েট গেইন করার কারোর প্রয়োজনীয়তা থাকতে পারে, কারো লস করার প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখন প্রত্যেকের কর্মব্যস্ত জীবন। তো আমরা তো এখন আর সেরকম ভাবে এক্সারসাইজ করার জন্য, অনেকেই জিমের জন্য আলাদা করে টাইম কোপ আপ করতে পারে না, বা অনেকেরই সময় ম্যানেজমেন্টটা খুব মুশকিল হয়ে যায়, যে কখন আমি নিজের জন্য একটু সময় বার করব, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য, একটু মেনটেন করার জন্য কখন সময় বার করব। তো তাদের জন্য একটা স্ট্রং রেকমেন্ডেশন দিচ্ছি। তানিয়া সেনগুপ্ত সান্যাল, আমার সত্যিভূতের গল্পের টিমের তরফ থেকে প্রচুর মানুষ, নিয়ার অ্যাবাউট 70+ মানুষ ওকে জয়েন করেছে, এবং অনেস্টলি প্রত্যেকের ফিডব্যাক আমি যেটুকু পেয়েছি ভীষণ পজিটিভ। ঠিক আছে, ওর কাছে প্রত্যেকে, অনেকে ডিজিজ স্পেসিফিক কারণে গেছিল, কারণ হয়তো আর্থরাইটিস বা ফ্যাটি লিভার বা ধরো প্রেশার, সুগার, যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে। ওল্ড এজেড কোনো মানুষ থাকলে তাদের জন্য স্পেসিফিক একটা ডায়েট চার্ট হতে পারে। বাচ্চাদের জন্য বা রেগুলার বাচ্চাদের টিফিন কি দেবে এই নিয়ে মায়েরা অনেক সময় অনেক সমস্যায় থাকেন, তাদের জন্য ডায়েট চার্ট রেকমেন্ডেশন দেওয়া যেতে পারে। সো আমাদের সমস্যা নানান রকম, শুধু মোটা বা রোগা হওয়ার
খাওয়ার জন্য নয়, বাচ্চাদের পুষ্টি নিউট্রিশনের দিক দিয়ে আমাদের নজর রাখতে হবে। তো তাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য, কেউ হয়তো প্রেগনেন্সিতে এখন এই মুহূর্তে প্রেগনেন্সি বা ল্যাকটেশন পিরিয়ডে রয়েছে, তা তাদের জন্য আলাদা রকমের ডায়েট চার্ট। সো ডায়েট চার্টের কিন্তু অনেক রকমের মোটো আছে, অনেক রকম প্যাটার্ন আছে। সো যার যেটা দরকার তাকে স্পেসিফিক্যালি বলতে হবে এবং সেই অনুযায়ী ইন্ডিভিজুয়াল একটা মানুষের ডে রুটিন ওয়াইজ কিন্তু তানিয়া প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ডায়েট চার্ট ওরা কিন্তু অফার করে থাকে। তো বেসিক্যালি ও বহুদিন ধরে এই ফিল্ডে কাজ করছে এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটার জন্য তানিয়া আজকে এত ফেমাস, সেটার কারণটা হচ্ছে যে ওর কাছে কিন্তু কোনো এক্সারসাইজ নয়, কোনো রকম এক্সট্রা প্রোটিন সাপ্লিমেন্ট নিতে হচ্ছে না, কোনো কস্টলি একটা প্রসিডিওরের মধ্যে যেতে হচ্ছে না, একদম সিম্পল কোনো যে শুধুমাত্র সারাদিন সালাড কিংবা শসা কিংবা ফ্রুটস এইগুলো খেয়েই থাকতে হবে, কোনো মিষ্টি টিষ্টি খাওয়া চলবে না, এরকমও কোনো ব্যাপার নেই। তুমি স্ন্যাক্সে রোল খাবে, চাউমিন খাবে, তুমি দুপুরবেলা বিরিয়ানি, টিক্কা, কাবাব এসব খাবে, আইসক্রিম খাবে, ডেজার্ট খাবে, নানান রকমের মিষ্টির বাড়িতে বানিয়ে খাবে। তো তোমাকে হোমমেড সমস্ত কিছুর আলাদা স্পেসিফিক্যালি ওর সিক্রেট রেসিপিগুলো ও ডায়েট চার্টের মধ্যে সম্পূর্ণভাবে মেনশন করে দেবে, যেটা ফলো করলে তুমি কিন্তু তোমার প্রয়োজনীয়তা অনুযায়ী ওয়েট গেইন করতে পারো, ওয়েট লস করতে পারো, এটা ডিপেন্ড করে। ঠিক আছে, সো আমি জাস্ট ওর নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি 9674122209। আই রিপিট 9674122209। এই নাম্বারে তোমরা তানিয়াকে কন্ট্যাক্ট করবে। সানডে আগে ওকে কল করে ওর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে তোমরা ওর সঙ্গে কিন্তু ডাইরেক্টলি খড়দা রহড়া বাজারের কাছে ও ফিজিক্যালি নিজে চেম্বার করে, তো সেখানে ওকে অফলাইনেও তোমরা ভিজিট করতে পারো, আদারওয়াইজ ওর সাথে অনলাইনে যোগাযোগ করে নিতে পারো। 500 হচ্ছে ওর একটা সিঙ্গেল ডায়েট চার্টের মানে সম্ভবত ফিজটা। তো তুমি সেই চার্টটাকেই 3-4 মাস ধরে রিপিট করতে পারো। তারপরে যদি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, তুমি কন্টিনিউ করলে, না করলে, যদি তুমি মনে করো আমি কন্টিনিউ করতে চাইবো, তাহলে তুমি আবার হয়তো আফটার 4 মান্থস একটা চেঞ্জ নিতে পারো, তখন আবার একটা পেমেন্টের ব্যাপার আসে। না হলে এটা কিন্তু একটা ওয়ান টাইম পেমেন্ট প্রসিডিওর এবং যেটা খুব নমিনাল। ডিজিজ স্পেসিফিক বা একটা স্পেশাল ডায়েট চার্ট হলে সেক্ষেত্রে 1000 অ্যাবাভ কিন্তু ওর চার্জেসটা থাকতে পারে। তো এটা হলো আমার আজকের বক্তব্য। নিশ্চয়ই তোমরা সবাই চাইছো যে একটু ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য, আর দেরি না করে চটপট তানিয়াকে যোগাযোগ করে নাও। আমি কিন্তু চাই যে আরো দিনে দিনে আমরা পুরো এসপিজি সকলে মিলে ফিট হই, হেলদি হই, দেখতে আরো ভালো হয়ে যায়, কারণ আমাদের সঙ্গে প্রচুর মানুষ জয়েন করছে আস্তে আস্তে। আজকে তো বলে দিলাম তোমাদেরকে কি করে তোমরা শেপে চলে আসবে, নেক্সট উইকে তোমাদের দেখিয়ে দেবো। অলরেডি আমি স্কিন কেয়ার দেখিয়ে দিয়েছি, হেয়ার কেয়ার প্রোডাক্টস চলে এসেছে, হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো নিয়ে আমি চলে আসবো নেক্সট উইক। না, নেক্সট উইক আসতে পারবো না, নেক্সট উইক যদি ও বাড়ি থেকে লাইভ করি তাহলে আমি নেক্সট উইকে হেয়ার কেয়ার প্রোডাক্টস দেখাতে পারবো না, কারণ শ্যাম্পু আমি টেনে নিয়ে যেতে পারছি না ও বাড়িতে। ঠিক আছে, সো ওটা পেন্ডিং থাকলো, ওটা আমি তারপরের উইকে ডেফিনেটলি কাঁথিতে আবার ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। সবাই মিলে সুন্দর হতে থাকো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের নতুন বছরের একটা দৃঢ় প্রতিজ্ঞা। চলো, তোমার পেছনের ওয়ালের সাইনটা কিসের সাইন? আচ্ছা, এটা হচ্ছে এই বাড়িটাতে গৃহপ্রবেশ হয়েছিল, তখন এখানে পুজো করা হয়েছিল। ঠিক আছে, তো এই বাড়িটাতে যখন ফার্স্ট আমি লাইভ করা স্টার্ট করলাম, তো আমি একটা অন্য ওয়াল চুজ করেছিলাম, কিন্তু বাড়িটাতে কি হয়, যেহেতু বেশি আসবাবপত্র পর্যন্ত নেই, কেমন যেন খাঁ করে, ঘরটা মনে হয় যেন আমি একা একা রয়েছি, কেমন যেন একটা বুকের ভেতর ধুপুক ধুপুক করে। তাই না, ভয় ভয় লাগছে, এইটা সামনে বসি, এটা দেখতে পায় না, স্ক্রিনে দেখলে তবু এটা সেই ফিল আসে যে না এখানে পুজো টুজো হয়েছিল, ঠাকুর ঠাকুর ভাইবস আছে। তো এটা দেখলে না একটা মনের মধ্যে পজিটিভ চার্জ আসে, তো সেই কারণে আমি এটা সামনে বসি। হ্যাঁ, আচ্ছা, তুমি ভীষণ সুন্দরী গো। ও মা গো প্রিয়া, আসলে কি বলতো, তোমাদের প্রত্যেকের মনটা এত পরিষ্কার, তোমরা এত সুন্দর। যারা সুন্দর নিজেরা তারা আমাকে সুন্দর দেখতে পায়, এটা হচ্ছে আমার ফেস কাটিংটার একটা বৈশিষ্ট্য। আর যারা নিজেরা কুৎসিত, যাদের ভেতরটা কলুষিত, তারা আমাকে অসুন্দর দেখতে পায়, তাদের আমাকে ন্যাকা মনে হতে পারে, তাদের আমাকে অনেক কিছু মনে হতে পারে, ব্লা ব্লা ব্লা, আমি অত অ্যাডজেক্টিভস জানি না। বাট এনিওয়েজ, যারা নিজেরা সুন্দর, যারা নিজেরা খুব অনেস্ট অ্যান্ড পরিষ্কার ভেতর থেকে, তাদের আমাকে দেখতে সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি আমার কমেন্টটা আগের কমেন্টগুলো পড়ার পর সোনাই এসছি, এক তো আমি এরকম একটু মানে উল্টোপাল্টা নাম থাকলে আমি একটু অ্যাভয়েড করে যাই। তোমার নামটা দেখো, তুমি মানে সেরকমভাবে তোমার নাম আর সারনেম তো নেই, যাই হোক তোমার নামটা বুঝতে পারলাম না সোনাই। তো এরকম ব্যাপার নেই, উঠে যে গেলে কমেন্ট হয়তো আগের কমেন্ট মিস হয়ে যায়, আমি র্যান্ডম কমেন্টস পড়তে থাকি। আচ্ছা, দিদি গো বলো গো,
হ্যাঁ ভালোই করেছো, তুমি যেটা নিয়ে গল্প করো পজিটিভিটি সাথে রাখাটা দরকার ঋতুরাজ। এক্স্যাক্টলি, তো আমরা ভূতের গল্প বলি, আমার মাঝে মাঝে একটু ভয় ভয় লাগে, তো তাই জন্য আমি এখানটা বসি। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার আমি স্টার্ট করছি আজকের স্টোরিটা। আজকে আমার গলাটা একটু ক্র্যাকি হয়ে রয়েছে, একটু ঠান্ডা লেগেছে, সো ওটা একটু কনসিডার করে নিও প্রত্যেকে। এবার আমি চলে যাব দারুণ জমজমাট কিছু ভয়ের গল্প, আর তারপরে তো সেকেন্ড চ্যানেলে আমার শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগসে আজকে একটা ভয়ঙ্কর অপদেবীর গল্প বলবো। এই দেবী সম্পর্কে কিছু ইনফরমেশন আমি গ্যাদার করেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব, যেটা হয়তো তোমাদের কাছে একটু ইনফরমেটিভও লাগবে এবং শুনতে ভালোও লাগবে। তো চলো সেই গল্পটাও বলবো, আর একটা তো ফতেপুর সিক্রির একটা ভয়ঙ্কর গল্প আছে, সেটাও শেয়ার করব যদি টাইম থাকে। তো আগে আমি আজকের প্রথম যে একটা গল্প বলবো সেটা শোনো। এই গল্পটা আমাকে পাঠিয়েছে রিমি ঘোষ। রিমি এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, এটা ওর কারোর থেকে একটা কালেক্টেড স্টোরি। হ্যাঁ, তো সম্ভবত একজন মানে যেখান থেকে পাঠিয়েছে গল্পটা, মানে কোথাও থেকে কালেক্ট করে আমাকে দিয়েছে, তার এক্স্যাক্টলি লোকেশনটা সে আমাকে জানায়নি। তো সেখানকার জমিদার বাড়ির একটা ঘটনা। সেই জমিদার বাড়ির ছেলে, মানে সে ছিল প্রচন্ড সাহসী এবং প্রচন্ড ডাকাবুকো যাকে বলে, মানে একটা গুলির নিশানা পর্যন্ত সে মিস করতো না, ঠিক আছে? মানে ওকে ওখানকার ওই চত্বরের বড় বড় ডাকাতরা পর্যন্ত ভয় পেত, মানে সবাই ওর এক ডাকে থরহরি কম্প, এরম ব্যাপার। তো ওই রকম একজন মানে হাট্টা গাট্টা ডাকা বুকো একটা ছেলে। তো ওই ছেলেটা কিন্তু ও কিন্তু স্বভাবে ছিল ভীষণ হাম্বল, ভীষণ সবার সাথে মিলেমিশে থাকতো। মানে গ্রামের আর 5টা ছেলের সাথে ও যখন বসে গল্প করতো, কথা বলতো, কেউ বুঝতেই পারতো না যে ও জমিদার বাড়ির ছেলে। ওর সাথে বাকি সকলের যে একটা ফাইন্যান্সিয়াল ডিফারেন্স বলো বা একটা স্টেটাস ডিফারেন্স আছে, সেটা কিন্তু ওকে দেখলে কেউ এতটা সাবলীল ছিল না বাকি সকলের সাথে, সেটা ধরাই যেত না। যাই হোক, তো ছেলেটি স্বভাবে ছিল ভীষণ অমায়িক। তো একদিন চায়ের দোকানে ওই রকম ওরা ফ্রেন্ডসরা মিলে সবাই বসে গল্প করতো, তো গল্প করছে, এবং ওদের বন্ধুদের সার্কেলটা মোটামুটি সকলে প্রচন্ড বিজ্ঞান মনস্ক ছিল, এবং প্রত্যেকেই হয়তো পদার্থবিদ্যা বা রসায়ন, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এইগুলোই ওদের বেশি সাবজেক্ট ছিল চর্চা করার মতো। তো ওরা ওগুলো নিয়ে কথা বলতো। তো ওদের মধ্যে একটি বন্ধু ছিল যার হঠাৎ করে অ্যাস্ট্রোলজির ওপরে প্রচন্ড একটা ঝোঁক আসে, এবং সে আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি শিখতে যায়। এবার ভাটপাড়া বলে একটা জায়গা আছে, ভাটপাড়া জ্যোতিষ খুব নাম করা, জানো, মানে অনেকেই কিন্তু বলে যে ভাটপাড়ার জ্যোতিষী, এই একটা টার্ম আছে যেটা খুব ফেমাস কিন্তু। তো ওই ভাটপাড়াতে সে আবার মানে জ্যোতিষবিদ্যা শিখতে গেছিল, ঠিক আছে? তা এই নিয়ে ওরা একটুখানি মস্করা করছে, হাসাহাসি করছে স্বাভাবিকভাবে, যে সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র, কেউ ম্যাথমেটিক্স, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি। তো সেই জায়গায় হঠাৎ করে ওরকম একজন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে, তার একটা ব্যঙ্গাত্মক ব্যাপার, ওইসব কিছু হয় না, প্রেডিকশন করতে পারবে, যত সব আবোল তাবোল কথা, কি প্রেডিক্ট করবি তুই, অমুক তমুক করতে করতে ওই জমিদার বাড়ির যে ছেলেটি ছিলেন, ও মজা করে এইভাবে ওই যে ছেলেটি মানে শিখছিল অ্যাস্ট্রোলজি, তার সামনে হাতটাকে এরকম করে মেলে বলছে কি, বা দেখে বলতো, যাতে দেখে বলতো যে আমার আয়ু কতদিন আছে, আর এরকম করে মজার ছলে বলেছে। তা ছেলেটা প্রথমে বলছে যা, ইগনোর করে গেছে, যে না আমি হাত দেখবো না ওরমভাবে, আমি ওরমভাবে র্যান্ডম কারো হাত দেখি না। তো ও তখন বলছে না দেখ না দেখ না দেখ না, মানে ওকে একটু ফোর্স করেছে, দেখি না তোর কত বিদ্যাধারী, তুই কত শিখলি, কত প্রেডিকশন পারিস, দেখি না, বল না বল না। তো যখন মানে ওর হাতটার দিকে একটুখানি ভালো করে নোটিস করে তাকিয়ে ওই ছেলেটা দেখছে, কিছুক্ষণ না গুম মেরে গেছে। তো ওকে ওই ছেলেটা বলছে কি হলো বল, কি হলো, তুই তো নাকি ভাটপাড়া থেকে শিখেছিস, বিশাল নাকি তোর জ্যোতিষবিদ্যাতে হাত পাকিয়েছিস, তা বল আমি কতদিন বাঁচবো না বাঁচবো, কিছু তো আইডিয়া তো দে, এরকম বলেছে। তো ছেলেটা না ওর মুখের দিকে এরকম মুখটা তুলে হাঁ করে বলছে কি, তুই এখনো বেঁচে আছিস? বলছে মানে আমি বেঁচে থাকবো না তো কি, আমি সশরীরে এখানে বসে আছি? তখন বলছে কি, কিন্তু তোর তো আয়ু শেষ হয়ে গেছে, তোর তো আর বেঁচে থাকার কথা নয়, তোর তো আয়ু প্রায় শেষ। বলছে প্রায় শেষ বলতে, বলছে হ্যাঁ, মানে তুই এখনো বেঁচে আছিস এটাই তোর অনেক কপাল জোর, তোর কিন্তু এখন বেঁচে থাকার কথা নয়। ওরা তখন মানে সেই হা হা করে হেসে উঠেছে, দিয়ে বলছে কি, দেখছিস তো তুই ভরকবাজিটা কোন জায়গায় নিয়ে গেছিস, দেখছিস এই সমস্ত বুঝুকি দিয়েই তোর কারবার চলবে নাকি? হ্যাঁ, আমি জলজান্ত একটা মানুষ ষষ্ঠাঙ্গে বসে রয়েছি, আর তুই বলছিস আমার আয়ু শেষ হয়ে গেছে, আমি মারা যাবো? তো তখন বলছে না আমার কোনো রোগ আছে না কিছু, এখনো পর্যন্ত আমার এক ডাকে ওই সকলে এক ঘাটে জল খাচ্ছে, আর তুই বলছিস আমি এখন মারা যাবো, হ্যাঁ এই বয়সে, যত সব বলে। যাই হোক ওরা আড্ডা টাড্ডা মেরে সেদিনের মতো তো প্রস্থান করে ওখান থেকে। এইবার ওই ছেলেটি ফিরছে, তখন প্রায় সন্ধে নেমে গেছে।
ও যখন বাড়িতে ফিরেছে ওর মা দেখছে ওর ওরকম যুবক ছেলে তারপরে এত সাহসী, সে দরদর দরদর করে ঘামছে। তো ওর মা তাড়াতাড়ি বলছে যে কি হয়েছে বাবা, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? ও বলছে মা আমাদের পাঁচিলের ওপর না কি একটা বসে আছে। তো বলছে কি বসে আছে? বলছে আমি যখন আসছি দেখছি পাঁচিলের ওপরে না একটা এরকম রোগা, মানে একদম শীর্ণকায় চেহারা, মাথাটা পুরো গোল, সাদা রঙের, মানে ফ্যাট ফ্যাটে সাদা চামড়া, ভেতরে যদি কোনো মাংস না থাকে তাহলে যেরকম হবে কঙ্কালের ওপরে যেন একটা শুধু সাদা চামড়া, চোখগুলো যেন একদম কোঠরের মধ্যে ঢুকে গেছে, আর কান দুটো না এইরকম মানে ওই পান পাতার মতন এইরকম হয়ে দুটো পাশে যেন এরকম ছোচলো হয়ে উঠে গেছে, মানে কান দুটো পুরো এরকম গোল হয়ে ছোচলো হয়ে এইভাবে উঠে গেছে, আর পুরো সাদা রঙের, মাথাটা পুরো এরকম মানে মাথায় কোনো চুল টুল নেই, মাথাটা পুরো ব্ল্যাঙ্ক, এরকম একটা গোল মাথা কেউ, কান দুটো আরো ওই যেহেতু মাথায় চুল নেই কান দুটো আরো পরিষ্কার বোঝা যাচ্ছে, ওইভাবে বসে আছে পাঁচিলের ওপরে, এরকম করে হাতটাকে নাকি সামনে দিয়েছে, দিয়ে এইভাবে বসে আছে, আর চোখ দুটো তার কটকটে লাল। ও বলছে আমি যখন আসছি পাঁচিলের ধার দিয়ে আমি দেখছি ওই জিনিসটা না হাতটাকে আস্তে আস্তে নাড়ছে আর আমার দিকে তাকাচ্ছে। এবার ও তো ওটা দেখে এমনি খুব ভয় পেয়ে গেছে, এবার ও ক্রমশ যত কাছে আসছে ওই জিনিসটা কিন্তু নড়ছেও না আর কিছু করছে না, জাস্ট হাতটাকে এরকম আস্তে 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 মুভ করছে, আর তার সাথে সাথে ওই ও যত এগোচ্ছে ওর দিকে খালি দৃষ্টিটা ঘোরাচ্ছে। এবার ও বলছে মানে প্রচন্ড ভয় পেয়েছে, ও অত বড় ছেলে যে কোনো কিছুকে ভয় পায় না, রাত বিরেতে ও ডাকাত মারতে ছোটে, সেই ছেলে কিনা ওই রকম ওকে ক্রস করতে গিয়ে ওর ওরকম গলদঘর্ম অবস্থা, ওর প্রচন্ড ভয় লাগছে, ও তাও সেই মানে কোনোভাবে ভেতরে ইষ্ট দেবতার নাম জপতে জপতে কোনোভাবে দেদার দৌড় দিয়ে বাড়িতে কোনোভাবে ঢোকে। এইবার ওর মা তো ও আসার পর ওকে সুস্থির করে বসিয়ে জল টল দিয়ে মানে গায়ে হাত মানে মাথায় হাত বুলিয়ে বাতাস টাতাস করে বলে তোর কোথাও ভুল হচ্ছে। বলছে না মা আমার এতটা ভুল তো হতে পারে না, আমি নিজে সচক্ষে দেখলাম যে ওই রকম ঠিক আমি যেরকম বর্ণনা করছি মানে পুরো লিকলিকে তার চেহারাটা, হ্যাঁ এরকম সরু সরু পা, সরু সরু হাত, ঠিক আছে, হাত দুটোকে জাস্ট এরকম করে পা দুটোকে এরকম বাবু হয়ে বসে রয়েছে আর এরকম এরকম করছে, আর ওই কান দুটো না পুরো এইরকম টানা ছুচলো, আর তার সাথে ওইরকম চোখটা ও যেখানে যাচ্ছে তার দিকে এরকম কটকটে লাল চোখটা খালি ঘোরাচ্ছে, ব্যাস এটাও দেখেছে। তো ওটা যে কি প্রাণী ও তো অনুধাবন করতে পারিনি, ও বলছে না ওটা কোনো জন্তু না ওটা মানুষ, ওটা কি ছিল। তা ওর মা ওকে অনেকক্ষণ ধরে বোঝায় যে ওটা কিছু তোর ভুল হচ্ছে, তুই শুয়ে পড় বাবা, আজকে তাড়াতাড়ি খেয়ে দে, তুই শুয়ে পড়, তুই হয়তো কারণ বেশি ভয় পাচ্ছিস। তবু উনি একটুখানি নিয়ম মাফিক যেরকম করে লোহা টোহা দাঁড়তে কাটিয়ে দেয়, তারপরে হয়তো একটুখানি শুকনো লঙ্কা টঙ্কা ছুঁয়ে টুয়ে দেয়, মানে যা যা করার বাড়ির যে হোম রেমিডিসগুলো থাকে, বলে নজর টজর লাগলে বা ভয় টয় পেলে ওগুলো করে দেন। এবার ওরা তো শুতে গেছে, রাত্রেবেলা তখন প্রায় মানে মাঝরাত্রি হবে, সেই সময় ওদের বাড়িতে ছিল জয়েন্ট ফ্যামিলি, জমিদার বাড়িতে যেরকম হয় বিরাট বড় পরিবার সবাই একসাথে থাকতো। তো ওর সম্পর্কে বৌদি হয়, সেই বৌদি আর ওর মা কি করেছিল, ছেলে অতটা ভয় পেয়েছিল বলে সেদিন রাত্রেবেলা ওর মা বলল তুই খাটে শো, আমি নিচে এখানে একটা মানে সামনেটাতে বিছানা করে এখানে গড়াই। তো বললো ঠিক আছে শুয়ে পড়ো। তো ওর মা নিচটাই শুয়েছে, ছেলেটা খাটে শুয়েছে। ওর বৌদি রাত্রেবেলা চুপিসারে ঘরে ঢুকে এরকম ওর মাকে নাড়া দিয়ে ডাকছে, ডাকে বলছে হোমা মা উঠো উঠো। বলছে কি হয়েছে? বলছে তাড়াতাড়ি দেখো। তো ওদের ওপরে দোতলাতে তো পুরো মানে তোমার ওই রেলিং করা ছিল, আর তার সামনে ধরো একটুখানি বাগান, পেছনের দিকে একটা উঠোন আছে, উঠোনে তোমার ওই মানে ধানের গাদা টাদাগুলো রয়েছে, গোয়াল ঘরটা রয়েছে, এরকম বাড়িটা বিরাট একটা এরিয়া নিয়ে। তো ওরা দেখতে পাচ্ছে যে সামনের দিকে ইভেন পেছনের দিকেও মানে ওরা চুপিসারে সবাই ঘুম থেকে উঠে, একতলার তো সব দরজা জানলা ভেতর থেকে শক্তপোক্ত করে বন্ধ করা, কিন্তু দোতলারটা তো রেলিং দেওয়া। এবার দেখছে যে মানে ওর এসছে রীতিমতো এরকম হামা দিয়ে দিয়ে যাতে কেউ না বুঝতে পারে। দেখছে দূরে জঙ্গলের মধ্যে না ছোট্ট 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 আলোর বিন্দু, তো ওরা বুঝতে পেরেছে বাড়িতে ডাকাত পড়েছে। আলোর বিন্দুগুলো মানে সিগারেট বা বিড়ি ধরালে যেরকম
যেরকম হয় না, ছোট্ট একটা পয়েন্ট বিন্দু মতো দেখা যাচ্ছে। এবার ওরা তো ভয় টয় পায় না, তখনকার দিনের গ্রামের দিকের মানুষ, ওরা এগুলো সব বুঝতে পারতো। তো ওরা দেখেই বুঝতে পেরেছে যে তাহলে বাড়িতে ডাকাত পড়েছে, এবং ডাকাত দল কি করেছে, পুরো বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে। এখন ওদেরও তো জমিদার বাড়ি, ওদের তো সবার কাছে বাড়িতে বড় বড় বন্দুক টন্দুক সবই থাকতো তখনকার দিনে, একদম এরা বন্দুক চালালে ওরাও বন্দুক চালাবে, ওরা একদম ফুললি প্রিপেয়ার্ড। এবং ওদের বাড়িতেও সবাই কিন্তু ভালো বন্দুকবাজ, মানে ভালো বন্দুক চালাতে পারে, ওর বাবা, ছেলেটির ভাই, দাদা, প্রত্যেকে। তো এবার আস্তে আস্তে ওর দাদাটাকে ডেকেছে, তো ওই ভাইটাকে ডাকাতে, ভাই ও তো তাড়াতাড়ি করে উঠেছে, উঠে বলছে কি হয়েছে, তখন ওই বৌদিটা বলছে ভাই তাড়াতাড়ি ওঠো, বাড়িতে ডাকাত পড়েছে। তো বলছে কই দেখি, বলে ও পেছনের জানলা ছিল একটা, সেটা খুলে দেখছে যে হ্যাঁ সত্যি সত্যি পুরো বাড়িটাকে ওরা ঘেরাও করে নিয়েছে। আর কি করে বোঝা যাচ্ছে, রাতের কালো অন্ধকারে জঙ্গলের মধ্যে ওরকম ওই যেহেতু বিড়ি বা সিগারেট জ্বালিয়েছে, আলোগুলো এরকম বিন্দু বিন্দু হয়ে রয়েছে কয়েক জায়গায়, ওতে বোঝা যাচ্ছে যে ওরা এসেছে, এবার ওত পেতে বসে আছে, সময় মতো অ্যাটাক করবে, এরকম কিছু প্ল্যানিং ওদের। এবার এটা ওরা বুঝতে পারার পর কি করেছে, এবার ওরা ওদের পজিশন নিয়ে নিয়েছে, নিয়ে এরা কি করেছে, ভেতর থেকে নানান দিকে, মানে বাড়ির মহিলাদেরকে একটা ঘরের মধ্যে সেফলি আগে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে সমস্ত বাংকারের জিনিসপত্র ওদের সব সেট করাই থাকতো, যে যেই মাত্র এরকম কোনো বিপদ আসবে যাতে ইমিডিয়েটলি ওরা সমস্ত কিছুকে একদম সেফলি ঢুকিয়ে ঢুকিয়ে নিতে পারে, এবং তারপরে যা করার করবে। তো একদম বাঙ্কে সব তুলে টুলে দিয়ে মহিলাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে, এবার ভেতর থেকে যে যা নিজের পজিশন নিয়ে নিয়েছে, আর দারোয়ান টারোয়ানও ছিল সব। এবার বন্দুক তাক করে সবাই একসাথে মানে ফায়ার করতে শুরু করেছে। এবার এরাও ফায়ার করছে, ওদিকে ডাকাত দলও ফায়ার করছে, মানে তুমুল গুলিগোলা চলছে, এই পক্ষ গুলি চালাচ্ছে, ওই পক্ষ গুলি চালাচ্ছে, এবং একটা বেশ কিছুক্ষণ। আর ওই ছেলেটির কথা বলছি, যে ছেলেটি আর কি হাত দেখিয়েছিল, ওই ছেলেটি ও এতটাই তীক্ষ্ণ ছিল এই বন্দুক চালনাতে যে ও রাতের অন্ধকারেও একটা নিশানা মিস করতো না, মানে ও এত স্পেসিফিক্যালি মারতে পারতো যে মানে ও তাক করে মারছে মানে ওখানে গুলিটা লাগবেই, সে রাতের অন্ধকারেও ও হয়তো তাক করে মেরে দেবে, ঠিক আছে, এই রকম ওর নৈপুণ্যতা ছিল। তো ও ওরকম মেরেছে, তো মারতে মারতে এই গোলাগুলি অনেকক্ষণ চলতে চলতে শেষ পর্যন্ত ডাকাত দল ভেঙে পড়ে। তো ওরাও বুঝতে পারে যে ডাকাত দল এবার পালিয়েছে, কেননা ওরা আর পেরে উঠছে না এদের সাথে, ভেতর থেকে এত বেশি পরিমাণে অহরহ গুলি আর কি ওরা ছুটছে যে এরা আর সামাল দিতে পারেনি, শেষ পর্যন্ত এদেরকে পালিয়ে যেতে হচ্ছে। এবার বেশ কিছুজন পালিয়ে গেছে, সেটাও ওরা দেখেছে, এবং ওরা বুঝতে পেরেছে যে ডাকাত দল আর নেই আশপাশে। সব যখন একটু শান্ত হয়েছে, তারপর যখন ওরা ভেতর থেকে বেরোতে গেছে, বেরিয়ে ছেলেটা এবার চারিদিকে ওরা বন্দুক নিয়েই তখন আর কি তদারকি করছে যে আর কোথাও কেউ আছে কিনা, ঘাপটি মেরে বসে কিনা, ঠিক আছে। তখন প্রায় ভোর রাত হয়ে গেছে, এরকম সময়তে তখন তো এমনিতেও একটু হালকা আলো ফুটে গেলে আর ডাকাত দল থাকবে না, ওরা তো পালিয়েই যাবে, ওরা তো সব চলে টলে গেছে। এবার ওই ডাকাত দলের মধ্যে কেউ একটা আহত হয়েছিল, যে আহত হয়েছিল সে তখন ওই মুহূর্তে পালিয়ে যেতে পারেনি, হয়তো ভেবেছিল যে পরবর্তী সময়ে সকাল হলে ও আস্তে আস্তে আলো ফুটলে কোনোভাবে সবার চোখের আড়ালে কোনোভাবে পালাবে, বা ডাকাত দল ওকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, ওর পায়ে গুলি লেগেছিল। তো সে ওই পেছনের যে খড়ের গাদা ছিল ওর মধ্যে লুকিয়েছিল। এইবার এই ছেলেটার কিছু একটা সন্দেহ হয়েছে, মানে এ কি করেছে, পেছনের উঠোন থেকে এরকম করতে করতে ওই দিকটাতে এগোচ্ছে, হয়তো সন্দেহ করেছিল যে ওই খড়ের গাদাতে কেউ আছে মেবি, কিংবা হয়তো বুঝতেও পারেনি, ও হয়তো এমনি সার্চ করার জন্য গেছে যে আর কেউ আছে কিনা দেখি। কিন্তু তার কাছে বন্দুক ছিল, সে ফায়ার করলো, মানে প্রথমে কিন্তু মারাও যায়নি, যখন আর কি মেন আর কি যুদ্ধটা চলেছে দুটো পক্ষের মধ্যে, তো তখন কিন্তু ও খুব স্ট্রং হ্যান্ডে পুরো ব্যাপারটাকে ফেসও করেছে। বাট আফটার দ্যাট কি হলো, যখন ওই লাস্ট মিনিটে ওই যে ডাকাতটা ছিল আহত হয়ে পড়েছিল, ও ওই খড়ের গাদার ভেতর থেকে ফায়ার করে, এবং সেটা এসে ডাইরেক্ট ওর মাথাতে লাগে, এবং ও সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায়, ঠিক আছে। তো মানে এইটাই বোধহয় নিয়তি। এখন দেখো, অ্যাস্ট্রোলজি হয়তো এটা বলতে পারে না যে কে এক্স্যাক্টলি কিভাবে মারা যাবে, কেন মারা যাবে, হয়তো সবকিছু অত স্পেসিফিক্যালি বলতে পারে না, কিন্তু কোথাও হয়তো অ্যাস্ট্রোলজি যারা অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজার, ক্যালকুলেশন হয়তো যারা একদম অ্যাকিউরেটলি জানে, হয়তো এটা প্রেডিক্ট করা যেতে পারে যে এক্স্যাক্টলি
কার জন্ম মৃত্যু কখন বা অন্তত কীরকমভাবে কিছুটা আজ করা যেতে পারে, বা তার জীবদশায় তার সাথে কি কি ঘটতে চলেছে একটা মিনিমাম প্রেডিকশন হয়তো দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো সেই ওই ভাটপাড়া জ্যোতিষী যে বন্ধুটা, সে পরে বলেছিল যে আমি এটা বলেছিলাম, ও সেদিনকে আমাকে উড়িয়ে দিল আমার কথাটা, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওর আরও সাবধান হওয়া উচিত। আমি কিন্তু ওকে বলেছিলাম যে ওর কিন্তু সময়টা ভালো যাবে না এবং ওর কিন্তু মৃত্যু আসন্ন, কেননা ওর কিন্তু আর মানে বেঁচে থাকার যোগ ছিল না, ওর হস্তরেখা দেখে ও যেটা বুঝতে পেরেছিল। তা এটা একটা খুব মর্মান্তিক পরিণতি। এবং পরে ওই বন্ধুটাকে ওর মা বলেছিল যে জানো তো, ও সেদিনকে যখন আসে আড্ডা মেরে ফেরার সময় বলেছিল যে এরকম এরকম একটা কিছু দেখেছে, একটা ফিগার দেখেছে, যখন এক্সপ্লেন করলো যে এরকম কান পুরো সাদা রঙের, তো উনি তখন বলেছিলেন ওটা কিছু না, ওটা যমদূত। ওই যমদূত এসেই ছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। মানে এখন আমাদের হয়তো এগুলো কেউ মানলে মানবে, না মানলে না মানবে, কেউ আসে টেনে নিয়ে যায়। অনেক সময় আমাদের পূর্বপুরুষেরা দেখা যায় যে অনেক সময় এই ঘটনা আমার কাছে অহরহ আসে যে ধরো কারোর মানে বাবা মারা গেছে, সে মারা যাওয়ার সময় বলছে বারবার ওই তো আমার বাবা মা এসেছে আমাকে নিতে এসেছে, বা খুব পরিচিত কেউ মানে ওই তো আমার দিদি এসেছে, মানে ওর সম্পর্কে পিসি হয়তো কদিন আগে মারা গেছেন, বলছে যে এরকম ওই দিদি এসেছে আমায় নিতে এসেছে। তো এরকম কিন্তু আমরা শুনতে পাই বা অনেক সময় অনেকে ফিল করে বলে। তো এখন সেটা তো আমরা যতক্ষণ না নিজেরা ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করব তখন তো আর ওইভাবে অ্যাকিউরেটলি কিছু বলা যায় না। আর আমরা যখন এক্সপিরিয়েন্স করব তখন আর আমরা বলার মতন ক্ষমতাতে থাকি না, এটাই হয়ে গেছে সমস্যা। তো কাজেই আমরা আর এক্স্যাক্টলি বিশ্বাসযোগ্য এভিডেন্স দিয়ে তো কিছু বলতে পারি না। তো উনি যেটা ব্যাখ্যা করেছিলেন যে ওটা হতে পারে যে ওই যমদূত বা যমের রক্ষী এসেছিলেন ওকে নিয়ে যেতে। এখন নিয়ে গেছে যাবো বললেই তো যাওয়া যায় না, একটা জরিয়া একটা মাধ্যম তো দরকার হয় কোনোভাবে কাউকে একটা টেনে নিয়ে যাওয়ার। তো হয়তো এটাই ওর ডেস্টিনি ছিল, এটাই ওর নিয়তি ছিল, এবং এইভাবেই ওর মর্মান্তিক পরিণতি ঘটলো। মানে পুরো বাড়ি ভেঙে পড়েছিল যে এত স্টেবল একটা ছেলে, এত মানে সে বীর পুরুষ বলা যায়, তার যে এরকম ভাবে মৃত্যু ঘটবে কেউ ভাবতে পারেনি। আর পরবর্তীতে ওই যে ডাকাতটা ছিল ও বুঝতে পেরে গেছিল আসলে যে আমার আর পালিয়ে বাঁচার পথ নেই, আমাকে সবাই ঘেরাও করে নিয়েছে। ওই যে ও জখম হয়ে গেছিল, ও বুঝলো যে এরা আমাকে আর ছাড়বে না, আমার মৃত্যু আসন্ন, তো ঠিক আছে তাহলে আমি মেরেই মরি আর কি, এই একটা ব্যাপার। ও কিন্তু নিজেকে ওই খড়ের গাদার মধ্যে নিজেও ফায়ার করে নিয়েছিল এবং ওর মৃতদেহটা ওই গাদা থেকে ধপ করে নিচে এসে পড়ে। মানে একটা গুলির আওয়াজ হয়, তারপরে ও নিচে এসে পড়ে। মানে ও নিজেকেও ফায়ার করে ও নিজেও পড়ে গেল, নিজেও সুইসাইড করলো। কিন্তু সুইসাইডটা করার আগে ও কি করলো, ওকে সামনে পেয়ে ওকে আগে মেরে দিয়ে গেল আর কি। তো ওটা হয়তো ওর বললেন না নিয়তির টানে ওকে যেতেই হয়েছে, আদারওয়াইজ ও যদি আর একটু ওয়েট করে যেত, আর একটু যদি পরে বেরোতো বা হতো, মানে ওটা ওর কপালে ছিল তো ওটা হতোই, কিছু করার ছিল না, এই আর কি। তো এরকম একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট একজনা থেকে কালেক্ট করে রিমি আমাকে পাঠিয়েছে। সো থ্যাংক ইউ রিমি, এটা দারুণ একটা ইনসিডেন্ট ছিল, আমার তো দারুণ লেগেছে। তো ভাবলাম বছরের শুরুতে তোমাদের জন্য এরকম একটা ভয়ঙ্কর গল্প দিয়ে শুরু করা যাক। মাঝে মাঝে ভাবি এই আছি থাকবো না, কাল সকালে উঠলে দেখবো আমি মরে গেছি হাওয়ায় ভাসছি। হ্যাঁ হতেই পারে, এটা আর ভাবাভাবির কিছু নেই, মানে এনিথিং ক্যান হ্যাপেন। কি করা যাবে, যেটা হবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি ওই জন্য বলি কি আমি প্রত্যেকটা মুহূর্তে বাঁচি, মানে যত ভালো থাকবো, নিজেকে যত ভালো রাখতে পারবো আর অন্য মানুষের পেছনে যত কম টাইম ওয়েস্ট করব, ততই আমার লাইফে মানে অ্যাচিভমেন্টস বাড়বে। আই থিঙ্ক লাইক আমরা শুধু রাগ অভিমান, এর সাথে ঝামেলা ওর সাথে ঝামেলা, এগুলোকে লিঙ্গার করি। অ্যাকচুয়ালি এগুলো কোনো সেন্স মেকই করে না। আজকে আছি কালকে নেই, না তুমি আছো আমাকে রাগ দেখানোর জন্য, না আমি আছি তোমায় রাগ দেখানোর জন্য, এটা তো ফ্যাক্ট। হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ফ্রেন্ড, অমৃতা বিশ্বাস লিখছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, কনসিকুয়েন্সটা শুনে খুব খারাপ লাগলো, টিউব্রোজ, বাবা কিরকম নাম টিউব্রোজ। আচ্ছা, এরপর নেক্সট যে স্টোরিটাতে যাব, এই স্টোরিটা আমাকে পাঠিয়েছে সুপর্ণা ভট্টাচার্য ফ্রম বিরাটি। এটাও একটা দারুণ মানে ভয়ের আছে, বাট আমার গল্পটা খুব সুন্দর লেগেছে। এই গল্পটা ওর ঠাকুমার গল্প, ঠাম্মাই গল্পটা আমাদেরকে শেয়ার করেছে সুপর্ণার থ্রুতে। ঠাকুমার এখন বয়স হচ্ছে 80+, ঠিক আছে, এখন 80-র ঊর্ধ্বে চলে গেছে ওনার বয়স। কিন্তু এই ঘটনা
ঘটনা ঠাম্মা ভুলতে পারেন না। এটা যখন ঠাকুমার 13-14 ইয়ার্স ওল্ড ছিলেন উনি, তখনকার একটা ইনসিডেন্ট। সেই সময় কর্মসূত্রে ঠাম্মা তার মা বাবার সাথে বেলেঘাটাতে শিফট করেছিল। তো বেলেঘাটাতে তো জানো নর্থ কলকাতায় প্রচুর পুরনো পুরনো বাড়ি আছে। ইভেন ওই এরিয়াটা মানে সেন্ট্রাল আর নর্থে কিন্তু নতুন কনস্ট্রাক্টেড, নিউলি কনস্ট্রাক্টেড বাড়ি খুব কমই বরং দেখা যায়, যেটা তুমি সাউথে প্রচুর পাবে। কারণ সাউথ কিন্তু আমাদের পুরনো আগের কলকাতার সাথে খুব একটা কানেক্টেড নয়, মানে সাউথ কলকাতাটা অনেক পরে ডেভেলপ করেছে, তারপর সেটা সাউথ কলকাতা। কিন্তু আগেকার কলকাতা বলতে ওই সেই হাতিবাগান, শ্যামবাজার, মানে একদম তোমার ওই নর্থটা থেকে সেন্ট্রালটা স্টার্ট করে, ঠিক আছে, বউবাজার এরিয়া, এগুলো কিন্তু বহু পুরনো এরিয়া। তো এখন কথা হচ্ছে যে ওইখানে বেলেঘাটা এরিয়াতেও তুমি দেখবে প্রচুর এমন বাড়ি আছে যেগুলো কিন্তু বহুকালের পুরনো বাড়ি। তো ওরকমই কোনো একটা বাড়িতে সেই সময় কর্মসূত্রে কাকু এসেছিলেন এবং ওদের ওপরে দোতলাতে বাড়িওয়ালা থাকতো, একতলাটা পুরো ভাড়া দেওয়া হয়েছিল। এবার একটু একতলা স্ট্রাকচারটা বলি। ওদের বাড়িতে মানে এন্ট্রেন্স, যেটা এন্ট্রেন্স দিয়ে ঢুকছো, ঢুকেই তোমার রাইট হ্যান্ড সাইডে একটা বিরাট বড় আম গাছ আছে, মানে সেটা কিন্তু বাউন্ডারির মধ্যেই, ওই উঠোনেই ডান হাতে একটা বিরাট বড় আম গাছ। আর ঠিক ওই আম গাছটার উল্টো দিকে, মানে এন্ট্রেন্সটা সরাসরি ঢুকে গিয়েই তো তোমার মেন বিল্ডিংটা পড়ছে, আম গাছটার উল্টো দিকটাতে পড়ছে হচ্ছে বিল্ডিংটা কিরকম, সিঁড়ি উঠে গেছে, একটা চওড়া দালান, পরপর পরপর রুমগুলো, আর আম গাছের উল্টো দিকে হচ্ছে দোতলাতে উঠে যাওয়ার সিঁড়িটা রয়েছে। আর সিঁড়ির ঠিক পাশে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালটাতে একটা বহু বছরের পুরনো অ্যান্টিক ক্লক ছিল, ঠিক আছে, একটা বহু বছরের পুরনো ভীষণ সুন্দর দেখতে একটা ক্লক। কিন্তু সেই আগেকার দিনের ঘড়িগুলো দম দিতে হতো না, ওই ঘড়িটা কিন্তু দম দেওয়া ঘড়ি, ওখানে দম দিলে তবেই ঘড়িটা চলবে, না হলে কিন্তু ঘড়িটা চলবে না। তো ওই রকম একটা দম দেওয়া ঘড়ি ওইখানে টাঙানো ছিল এবং ক্লকটা নাকি অসাধারণ দেখতে ছিল, ঠিক আছে, ওরম একটা অ্যান্টিক ক্লক ওখানে টাঙানো ছিল। এইবার একদম ওই মানে ধরো তোমার সিঁড়িটা যে উঠে যাচ্ছে তার পাশের ওয়ালে, মানে ধরে নাও তার রাইট ওয়ালটাতে ক্লকটা লাগানো আছে, আর তুমি যদি লেফটে টার্ন করো, লেফট সাইডে যে রুমটা, সেই রুমটাতেই ঠাম্মা শুতো। আর ঠাম্মা যেখানে শুতো সেখান থেকে তোমার ধরো খাটটা এমন অ্যাঙ্গেলে ছিল যে ওই রুমের একটা জানলা থেকে একদম আম গাছটা না ডাইরেক্ট দেখা যেত, পুরো আম গাছটা ডাইরেক্ট দেখা যেত, ঠিক আছে। তো এবার ঠাম্মা প্রথম প্রথম গিয়ে তো একটুখানি অ্যাডজাস্ট করতে সবারই টাইম লাগে, সবাই মোটামুটি ধাতস্থ হয়েছে, কে কোথায় শোবে টোবে সব ফাইনালাইজড হয়েছে ফাইনালি। তো ঠাম্মা তারপর থেকে ওই ঘরটাতে শোয়া শুরু করেছে। ওপরে বাড়িওয়ালার ঘরেও আছে বলতে কাকু কাকিমা আর তাদের একটি মেয়ে, আর সেরকম কেউ নেই। তো এবার যাই হোক, তারা মানুষ ভালো, একটা খুব সুন্দর ভালো একটা ভাড়াটে বাড়িওয়ালার সম্পর্ক, বেশ সবাই মিলে মিলেমিশে দিব্যি আছে। এখন হঠাৎ করে ঠাকুমা 3-4 দিন একটা জিনিস নোটিস করেছে যে ঠিক 12টা মানে রাত্রি 12টাতে ওই ঘড়িটাতে ঢং 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 একটা 3টে বেল পড়ে, ঠিক আছে, জোরে ঢং 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 3টে বেল পড়ে। এবং ঠাকুমা এই জিনিসটা তো জানতোই যে ওটা একটা অ্যান্টিক কত বছরের পুরনো ঘড়ি, যেটা কিনা দম দেওয়া ঘড়ি, ওখানে দম না দিলে কিন্তু ঘড়িটা চলবে না। তার মানে 12টার সময় ঘড়িটা রিস্টার্ট হয়, ঠিক আছে, তার মানে ঘড়িটাকে কেউ দম দেয়। তো প্রথম প্রথম ওরা বিষয়টাকে অতটা নোটিস করেনি, প্রথম প্রথম ভাবতো যে তাদের বোধহয় দোতলা থেকে ওরা নেমে এসে কেউ দম দিয়ে যায়। কিন্তু পরে গ্র্যাজুয়ালি ওরা বুঝতে পারে যে না, কারণ দোতলা থেকে যদি ওরা নেমে আসে, ঘটনাটা কি, ওদের একতলা থেকে দোতলায় ওঠার মাঝখানটাতে একটা ছোট্ট গেট বসানো ছিল, সেই গেটটা কিন্তু চাবি দেওয়া থাকতো। এবার সেই গেটের তালাটা খুললে খটাস করে একটা আওয়াজ হয়। রাত্রি 12টায় খুব স্বাভাবিকভাবেই চারিদিক অত্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে। ওই রকম একটা নিস্তব্ধ পরিবেশে যদি খটাস করে কেউ ওই তালাটা খোলে, যেটা কিনা মানে সারাদিন যখন কর্মব্যস্ততার মধ্যে মানুষ থাকে তখনও সেটা প্রমিনেন্টলি শোনা যায়, তো কাজেই নিস্তব্ধতাটাকে তো ভেঙে ওটা শোনাই যাবে। তো কিন্তু ওরকম কোনো আওয়াজ তো শুনতে পেত না। বেশ কিছুদিন যেই ওই বেলটা পেয়েছে, ঠাম্মা এত সাহসী ছিলেন, ঠাম্মা না বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বাইরের আলো জেলে দেখার চেষ্টা করেছে যে কই দেখি তো, মানে কেউ নামলো টামলো কিনা বা কিছু, বাট উনি কিন্তু কাউকে দেখতে পেতেন না। কেউ একটা যদি এসে নেমে ঘড়িতে দম দেয়, মানে ঘড়িটাতে দম দিতেও তো তাকে একটা চেয়ার নিতে হবে অনেক উঁচুতে, সেখানে উঠে তারপর দমটা দিতে হবে, নামতে হবে, নেমে তারপরে দম দিয়ে সে যে চলে যাবে, সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং সে তো ওই সঙ্গে সঙ্গে
সঙ্গে ব্যাপারটা চলেও যেতে পারবে না। তো কি হতো বিষয়টা ঠাম্মা ঠিক বুঝতে পারতেন না। তো এরপর একদিন না উনি স্থিরভাবে ঠিক ওই 12টা বাজবে তার আগে মানে জিনিসটা না ওনার মনের ভেতরে দাগ কেটেছে, এবং উনি যেহেতু একদম ওই ঘড়ির পাশের রুমটাতে শুতেন, উনি বলেছেন 2-1বারও বাড়িতে, তো ওরা অতটা গুরুত্ব দেয়নি, বলে হতে পারে মেবি ওরাই দম টম দেয় বা আগে এসে দিয়ে টিয়ে যায়, জানি না বাবা, হয়তো অন্য কোনো নিয়মে ঘড়ি চলে, অত এখন মাথা লাগাতে পারছি না। তো ওরা আর ব্যাপারটাকে তো গুরুত্ব দেয়নি, যে যার মতন থাকে, না কেউ কিছু দেখেছে না কিছু ফিল করেছে। তো এখন ঠাম্মার কিন্তু মাথাতে ওই জিনিসটা সমানে স্ট্রাইক করে যে ঘড়িটা চলে কি করে, তার মানে ঘড়িটাতে কেউ দম দিচ্ছে লজিক্যালি, এবং কে দম দিচ্ছে, সারাদিনে তো কাউকে দেখতে পায় না, রাত্রিবেলা ঠিক এক সময় মতো সেটা ঠিক ঢং 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 করে বেল দিচ্ছে, কি হয়। তো একদিন এরকম চিন্তা করতে করতে ঠিক এক দৃষ্টে উনি আম গাছটার দিকে তাকিয়ে আছেন। তো হঠাৎ উনি বুঝতে পারলেন আম গাছ থেকে পরিষ্কার সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরা, মানে একদম ধুতি পাঞ্জাবি পরা, পুরো ফটফটে সাদা রঙের বলে তুমি বেশ রাতের অন্ধকারেও পরিষ্কার তাকে দেখতে পাবে এবং বুঝতে পারবে এরকম। তো কেউ এরকম পিলপিল পিলপিল করে বে 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 গাছ থেকে নামলো, নেমে মানে দিদিমা কিন্তু তখন ওঠেনি, মানে ঠাকুমা উঠে দেখেননি যে কি ব্যাপারটা। ঠাকুমার বেশ ভয় লেগেছে, ঠাকুমা ঘাপটি মেরে শুয়ে শুয়ে দেখছে যে গাছ থেকে কেউ নামলো, নেমে উঠোনটা ক্রস করে ঠিক ওনার ঘরের পাশে মানে ওই যে দিকটা সিঁড়ি উঠে গেছে ওই দিকটা চলে গেল। ঠাম্মার তো বেশ ভয় লাগছে যে কি জানি বাবা চোর টোর নাকি, এবার দরজা যদিও ভেতর থেকে শক্তপোক্ত করে লাগানো আছে, কাজে অতটা ভয়ের কিছু নেই, আর যদি কেউ দরজা ধাক্কা টাক্কা দেয় তাহলে তো অসুবিধা নেই, চিৎকার করব, ওপরে বাড়িওয়ালা আছে, পাশে তো মা বাবা আছে, কেউ না কেউ ছুটে আসবে, কোনো অসুবিধা হবে না। দিদিমা ওইভাবেই মানে প্রস্তুত হচ্ছেন মনে মনে যে না যদি কেউ দরজা নক করে বা দরজা ধাক্কায় এক্ষুনি আমি কিন্তু চিৎকার দেব। আবার দেখলেন যে ওই ঘড়িতে ঢং 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 মানে বেলটা পড়লো, সঙ্গে সঙ্গে উনি নোটিস করলেন যে আবার যেন তত্তর করে কেউ উঠোন দিয়ে দৌড়ে আম গাছটায় গিয়ে আম গাছের ওপরে বেয়ে 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 উঠে চলে গেল। তো দিদিমা ভীষণ সাহসী ছিলেন, মানে সরি ঠাম্মা, ওর ঠাকুমা ভীষণ সাহসী ছিলেন। ঠাম্মা না প্রথম একদিন এটা দেখে বললো এটা কি আমার কোনো আই ইলিউশন ছিল। প্রথম দিন বিষয়টা দেখার পরে উনি কিন্তু কাউকে কিচ্ছু বলেননি, উনি একদম মাথার কাছে ঠাকুরের ছবি টবি নিয়ে উনি শুয়ে পড়েছেন, যে দেখলেন যে না আমার ক্ষেত্রে কিন্তু উনি মানে ব্যক্তিগতভাবে আমি কোনো ডিস্টারবেন্স পাচ্ছি না, জিনিসটাকে নিয়ে আমি আর একটু জাজ করি জিনিসটা কি। পরের দিন আবার শুয়েছে, আবার ওই সেম জিনিস ঠিক দেখলো, একদম মিডনাইট তখন কি হলো ওই তার 2-3 মানে 30 সেকেন্ডস মতন আগে পিলপিল পিলপিল করে আম গাছ থেকে কেউ নামলো এলো, মানে তখন দিদিমা মানে ওই তককে তককে ছিলেন যে আমি দেখবো ব্যাপারটা কি হয়। তো গেল কেউ ওই রকম ঘড়িতে ঢং 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 3টে বড় বেল পড়লো, আর তারপরে আবার যেন মনে হলো উঠোন দিয়ে কেউ ছুটে গিয়ে পিলপিল পিলপিল করে আবার আম গাছে উঠে গেল। তো এরপর নেক্সট দিন এবার দিদিমা ভাবছেন যে কি করব, আমি কি একবার দেখবো যে কেউ কি এটা নিয়ম করে করছে, মানে কোনো লোক কি, কারণ রাতের অন্ধকারে তো কোনো বিকৃত কিছু তো উনি দেখছেন না, খালি একটা সাদা ধুতি পাঞ্জাবি পরা লোক। এখন সত্যি বলতে গ্রামে গঞ্জের দিকে মানে দেখবে লোকেরা ভীষণ ভালো গাছে উঠতে পারে, তো উনি ভাবছেন যে আম গাছের শাখা প্রশাখাগুলো তো বিস্তৃত হয়ে সবই পাঁচিলের ওপাশেও চলে গেছে, ওই রাস্তার ওদিক থেকে কেউ উঠে বা কেউ হয়তো ওদিক দিয়ে নেমে যায়, হ্যাঁ কেউ এটা করে কিনা মানে জানতে হবে তো জিনিসটা কি। তো ওনার না তখনও পর্যন্ত না মনের মধ্যে এই ব্যাপারটা কনভিন্সড হয়নি যে এটা কোনো মানে দুরাত্মা হতে পারে বা এটা কোনো সোল হতে পারে বা এটা কোনো ভূত হতে পারে সোকল। এটা উনি ভাবছেন যে কেউ বদমাইশি করে করছে নাকি কেউ মানে আমাকে জানতে হবে যে বিষয়টা কি, এটা কেন হচ্ছে, কেন করছে কেউ, ঠিক আছে। তো পরের দিনও উনি ওরকম তককে তককে আছেন, আর যেই মুহূর্তে ওরকম দেখছেন গাছ থেকে কেউ নেমে উঠোনটা ক্রস করে জাস্ট এদিকে আসছে, তাড়াতাড়ি করে নেমে গিয়ে দরজাটা খটাস করে খুলে উনি বলছেন এই কে রে কোথায়, এরকম করে চিৎকার করে উঠেছে। সঙ্গে সঙ্গে তো পাশ থেকে ওনার মা বাবা সবাই দৌড়ে এসেছে, অবশ্যই 13-14 বছরের একটা সমস্ত মেয়ে যদি চিৎকার করে বাড়িতে তো সবাই তো দৌড়েই আসবে, দৌড়ে এসছে। কি হলো বলছে না জানো আমি 3 দিন ধরে নোটিস করেছি যে কেউ একটা ওই গাছটা থেকে ঠিক 12টার সময় নামে, নিশ্চয়ই এই ঘড়িটাতে দম দেয়, তাই জন্য ঘড়িটা এরকম ঢং 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 করে 3বার বাজে, তারপরে আবার পিলপিল পিলপিল করে সে পালিয়ে যায়, ঠিক আছে। তো এটা তো কেউ একটা হবে। তো তখন ওরা লাইট জ্বেলে দেখছে কিন্তু কেউ কোথাও নেই। বলছে তুই যে দেখলি এসেছে তো তাহলে তো তাকে দেখা যেত না। তো তখন বলছেন যে না কেউ তো একটা এসছিল, আমি এতটা তো ভুল করব না, ঠিক আছে। তো যাই হোক, তো তখন ওর মা বলছে যে
তাহলে তুই চল, আমি তোর সাথে শুচ্ছি, কারণ এটা তো ঠিক লাগছে না, তুই যদি দেখে থাকিস তাহলে তো সত্যি এটা ভয়ের ব্যাপার। আর এটাও তো সত্যি কথা যে এই ঘড়িটাতে তো দম না দিলে ঘড়িটা চলার কথা না, তাহলে ঘড়িটা চলে কি করে? ঠিক আছে, কালকে সকালবেলা আমরা বাড়িওয়ালার সাথে কথা বলবো। বলে ওর মা কি করেছে, ওনাকে নিয়ে শুয়েছে, দরজাটাকে ভেজিয়ে রেখেছে, আর কাকুর মতো পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছেন ঠাম্মার বাবা। এইবার কিছুক্ষণ পর, মানে ঠাম্মা শুয়ে আছে মাঝরাতের দিকে, মানে ধরো এই ঘটনাটা ঘটেছে 12টার দিকে, এরপরে 3টে সাড়ে 3টে বাজে হবে তখন প্রায়, হঠাৎ করে ঠাম্মা দেখছে ঠাম্মার পাটা ধরে না কে টানছে। ঠাম্মার পাটা ধরে বেশ কেউ জোরে জোরে টানছে। এবার ঠাম্মা অনেকক্ষণ ধরে উস্কুস উস্কুস করছে, মানে প্রথমটা তো বুঝতে পারছে না ঘুমের ঘরে যে দূরে কি করছে, দুবার পাটা কিরকম মানে এরকম করেছে ঘুমের ঘরে। তারপরে না যখন একটু ঘুমটা পাতলা হয়েছে, বুঝতে পারছে যে পাটা ধরে কেউ টানছে। এবার ঠাম্মা জাস্ট এরকম মানে নিচের দিকে তাকিয়েছে, তাকিয়ে ঠাম্মা বলছে আমি আর কিছু দেখতে পাইনি, শুধু দেখছি এরকম বড় বড় নখযুক্ত, বড় বড় নখরযুক্ত একটা বেশ মোটা কালো হাত, আর হাতটা না এরকম পুরো লোমশ, হাতটাতে মানে মানে কুচকুচে কালো লোম, মানে আমি একটা হাত, শুধু হাতটা দেখতে পেয়েছি। আর কিন্তু বলছে আমি কোনো শরীর বা কোনো মানুষ, কোনো অবয়ব ছায়া কিচ্ছু দেখতে পাইনি, আমি শুধু দেখছি একটা হাত। সেই হাতটা মানে একদম কালো লোমশ একটা হাত, আর তার লম্বা লম্বা নখ, হ্যাঁ মানে সেই ঈগলের নখের মতো ওরকম বড় বড় নখরযুক্ত একটা হাত, এরকম পুরো লোমশ। আমার পাটাকে ধরে রীতিমতো এরকম তুলে এরকম নাড়া দিচ্ছে পাটাকে। তখন না মানে ঠাম্মা বলছে আমি ভয়ে চিৎকার করে এই করে এরকম করে উঠে বসেছি। আর ঠাম্মা মানে একটু দাপুটে ছিলেন, ঠিক আছে, মানে দাপুটে না হলে ওরকম দেখে কেউ কি বলবে বেরিয়ে গিয়ে কেড়ে কেড়ে ওরকম করে, তখনই মানুষ বলতে পারে যখন সে মানে মারাত্মক সাহসী হয়, রাইট? তো ঠাম্মা ওরকমই সাহসী ছিলেন এবং বেরিয়ে বলছে এই, মানে তখন ওরকম চিৎকার করে উঠেছে। মানে তখন ওনার মা পাশ থেকে উঠে ধরপড় করে বলছে কি হয়েছে কি হয়েছে? বলছে কেউ আমার পা ধরে টানছিল। বলছে কে পা ধরে টানবে তোর? বলছে না। এবার ঠাম্মার মনে হয়েছে যে এটা তাহলে কোনো মানুষ তো ছিল না, কেননা ওই রকম হাত তো প্রথমত হবে না, দ্বিতীয়ত যেই ঠাম্মা চিৎকার করেছে সঙ্গে সঙ্গে জিনিসটা মানে রীতিমতো যেন মনে হলো ভ্যানিশ হয়ে গেছে, কারণ তাহলে সেই জিনিসটা যদি বেরিয়েও যায় তাহলে তো তাকে দরজাটা খুলে বের হতে হবে, লাইট জ্বালার পর তার কাউকে দেখা যাচ্ছে না, জিনিসটা ভ্যানিশ তো হয়ে যাবে না। তখন ঠাম্মার মনে হলো না এটা মানে এমন কিছু যেটা কিন্তু আনন্যাচারাল, যেটাকে এতক্ষণ পর্যন্ত উনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন সেটা কিন্তু খাপ খাচ্ছে না। পরের দিন সকালবেলা উঠে ওনারা বাড়িওয়ালাদের ঘরে গেছেন। তো প্রথমে বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করেছে, বাড়িওয়ালার ওই মানে ওনার হাজবেন্ড বা ওয়াইফ কেউই কিন্তু কিছু স্বীকার করেননি। এবার বিকেলবেলা ওর মেয়েটা এই ঠাম্মার সাথে খেলতে আসতো, ঠিক আছে, তো ঠাম্মা তোকে আছে যে মেয়েটা এলে মেয়েটাকে ধরবো, কারণ মেয়েটার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তা মেয়েটাকে বলছে যে হ্যাঁ রে তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুই বল, আমাকে সত্যি কথা বলবি, কথা দে। তো বলছে হ্যাঁ বলবো, বল না কি। তো বলছে যে তুই বল তো এই ঘড়িটার ব্যাপারটা কি, মানে ঘড়িটাতে দম কে দেয় প্রত্যেক দিন? তখন বলছে যে বলবো, ভয় পাবি না? তো বলছে না ভয় পাবো না। বলছে বল। বলছে জানিস আমার একটা মামা ছিল, তো সেই মামা মানে হয় না আগেকার দিনের মানুষ মানে সেরকম কিছু জীবনে করে উঠতে পারেনি, তো কি হতো বাবা মা মারা যাওয়ার পর কে দেখবে, কোথায় থাকবে, তো এই দিদির বাড়িতে এসেই উনি থাকতেন। তো এমনি তো ঠিকই ছিল, খেতে টেতে দিত, খেতে পড়তে সবই দিত, কিন্তু যতই হোক বুঝতেই পারছো একটা দিদির বাড়িতে যদি কোনো ভাই এসে থাকে দিনের পর দিন, কোথাও গিয়ে তো দিদি না শোনাক, দিদির বাড়ির বাকি লোকেরা তো কেউ না কেউ কথা তো শুনিয়েই দেয় না, বা তাকে না সারাদিন ধরে নানান রকমের কাজ করতে দিত। ইভেন এই রাত্রির বেলা 12টার সময় উঠে ঘড়িতে দম দেওয়ার মতন একটা বিকৃত কাজ, যেটা শীত নেই, বর্ষা নেই, গ্রীষ্ম নেই, তাকে উঠে ওরকম ঘড়িতে দম দিতে হতো, ঠিক আছে, এটা তার ডিউটি ছিল এবং সেটাও প্রতিনিয়ত করতো, ঠিক আছে। তো ওই মানে মামাটা আস্তে আস্তে থাকতে থাকতে কি হয়েছিল, একটুখানি এতটা মানে লাঞ্ছিত জীবন তো কারোরই কাম্য নয় না, তো আস্তে আস্তে যখন উনি খুব ফ্রাস্ট্রেটেড হতে থাকেন, এই প্রত্যেক দিন থাকতে গেলে চাকরের মতন খাটতে হচ্ছে, এইটা ওইটা যে কেউ হুকুম করছে করতে করছে, তো ওনার খুব কষ্ট হতো। তো দিদি বুঝতে পারতো, ওনার মা ফিল করতো, কিন্তু কি ওনার তো হাতে বাঁধা, শিকল পরা, কিছু করার নেই, যেহেতু অন্যের একটা রাজত্বে সে থাকে, সে নিজেই ডিপেন্ডেন্ট, তার উপর
পরে তার ভাইকে এনে রেখেছে, মানে তার কাছে তার ভাইকে খেতে পড়তে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে না, এটাই বড় এহসান করছে। তো সেই জায়গায় আর বলার তো কিছু থাকে না। সে দিনের পর দিন দেখতো ভাইটাকে ওরকম ভাবে খাটাচ্ছে, কিন্তু কিছু বলতে পারতো না। সেই রাত্রিবেলা 12টার সময় উঠে ওকে একটা ওইরকম একটা কি বিদ্যুৎ একটা ডিউটি, যেটা ওকে ঘড়িতে দম দিতে হবে। ওইরকম 3বার ঢং 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 করে বেল পড়বে, তারপরে আবার ঘড়িটা পরের 24 ঘন্টা মানে চলতে শুরু করবে। এইরকম সার্কেলে ঘড়িটা চলতো আর কি, দম দিতে হতো। তা একদিন উনি আর থাকতে না পেরে এরকম চলতে চলতে ওই আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন, ঠিক আছে। তো তারপর থেকে বলে মানে ওরা নাকি প্রত্যেকেই বিষয়টা জানে, ঠিক আছে। তো ওই ওপরের ওই বউটাও আর মানে স্বীকার করেনি এদের কাছে, কেননা যতই হোক নিজের ভাই তো। তো ওরা নাকি পুরোহিতের কাছেও গেছিল, তো পুরোহিত মশাই নাকি বলেছিল ওদেরকে যে উনি কিন্তু একদমই হার্মফুল নন, ঠিক আছে, খুব পিওর একটা সোল। তো ওটা না, ওই যেহেতু আম গাছে সুইসাইড করেছিল, ও ওই আম গাছেই থেকে গেছে, এবং ও কিন্তু বাড়িতে আর না অন্য কোনো উপদ্রব করে, না অন্য কারোর কোনো প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু প্রত্যেক দিন ওই রকম ওই ঠিক 12টার সময় ও আম গাছ থেকে এরকম পিলপিল করে নেমে আসে। সবাই এটা নাকি ওরাও ওপর থেকে নোটিস করেছে জিনিসটা, ওরা দেখেছে যে নেমে আসে, এবং নেমে এসে ওই তারপরে শুনতে পায় যে ঢং 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 করে 3বার বেল পড়লো। মানে ওই যে ডিউটিটা, ওটা কিন্তু ও মারা যাওয়ার পরেও কন্টিনিউ করে যাচ্ছে, মানে ওকে যেটা করতে হতো জীবদ্দশায়, তো ওই ডিউটিটা ও এখনো পর্যন্ত রেগুলার কন্টিনিউ করে। তো প্রথমে যখন পুরোহিতের কাছে যায়, তো উনি তখন বলেন যে দেখো, ও না কোথাও গিয়ে হয়তো ও নিজের এই কাজটার প্রতি খুব পজিটিভ হয়ে পড়েছিল, বা ও পরবর্তীতে হয়তো নিজের এই যে ও হট করে হটকারিতার মাথায় সুইসাইড করে নিয়েছে একটা সামান্য কারণে, হয়তো এটার জন্য ও খুব রিপেন্টেড বা কিছু তো চলছে। তো ওটা যেমন আছে থাক, কিচ্ছু করার দরকার নেই, ও তোমাদের কারোর কোনো ক্ষতি করবে না, ও হয়তো খালি ওই ঘড়িতে এসে দম দিয়েই ওর শান্তি, ঠিক আছে। তো এটুকু ওকে ও করছে, করতে দাও, ঠিক আছে। পরবর্তীতে বাৎসরিক হয়ে গেলে ওর নামে নয় পিণ্ডদান করে এসো তোমরা, আলাদা করে কিছু করার দরকার নেই। কারণ যদি আমি ঘর বেঁধে দিই, হতে পারে ঘরের বাইরে ওকে যদি এই কাজটা না করতে দেওয়া হয়, ও তাহলে হয়তো আরো রেগে যাবে, এবং আরো রেগে গেলে হয়তো তোমাদেরকে অন্য কোনোভাবে অ্যাটাক করতে পারে, বা ও হয়তো অন্যরকম ভাবে উপদ্রব করতে পারে। হয়তো সেক্ষেত্রে দেহ বন্ধন করে দিলাম, হয়তো তোমাদের কিছু করতে পারবে না, কিন্তু অন্যান্য উপদ্রব বাড়বে, এটা পড়ে যাবে, ওটা হচ্ছে, এটা সমস্যা, ওটা সমস্যা বাড়ির মধ্যে চলবে। বা ধরো ঘরটাকে বেঁধে দিলাম, ঘরের বাইরে গিয়ে তোমাদের কোনো বিপদ হতে পারে, সো লেট ইট বি, যেমন আছে ওকে ছেড়ে দাও। বাৎসরিকটা হয়ে গেলে তারপরে তোমরা ধীরে সুস্থে গিয়ে কোনো সময় একটু গয়ায় গিয়ে ওর পিণ্ডদান করে এসো। আর তাছাড়া ও যেমন ওইটা নিয়ে আছে ওকে থাকতে দাও, ও আর কোনো ক্ষতি তোমাদের করবে না। তো তারপর থেকে নাকি ও ওই রকম ভাবেই রয়েছে, মানে ওই মামাটা নাকি বেশি দিন হয়েছে মারাও যায়নি, তারপরেই এরা ভাড়া চলে এসেছে, মানে জাস্ট কিছু মাসও হয়েছিল উনি মারা গেছেন, 6-7 মাস, তারপরেই ওনারা আর কি ঢুকেছিলেন ওই বাড়িতে। তো ওরা আসে, অ্যান্ড ফাইনালি মানে যখন এটা ওরা জানতে পারে, তখন তো ওর মা বলছে ওরে বাবারে নমস্কার, আমি আর এ বাড়িতে একদিনের জন্য থাকবো না। তো ঠাম্মারা নাকি একদম ইমিডিয়েটলি সেই রাতেও ওইখানে থাকেনি, ওর বাবা মানে দেনন্দেন একটা অন্য বাড়ি মানে ঠিক করে একদম শিফট করে গেছিল। কারণ ওখানে ওই যতই হোক না কেন, একটা কোথাও ভূত আছে জেনে নেওয়ার পর, এবার ওই যে আগের দিন পায়ে মানে উনি টানটা অনুভব করেছিলেন, সেটা ওরা পরবর্তীতে কোনোভাবে মানে ওদের মনে হয়েছিল এটা একটা ব্যাখ্যা, যে হতে পারে কি ওকে তো ওর মতো শান্তিতে সবাই থাকতে দিত, ওকে তো কেউ ডিস্টার্ব করতো না, না ওরাও দেখতে পেতো যে ওরকম গাছ থেকে নেমে এরকম হুশ করে চলে আসে, দিয়ে দম দেয় আবার চলে যায়। এই ব্যাপারটা উপরের লোকেরাও নোটিস করেছে, কিন্তু ওকে আর কিছু ঘাঁটায়নি, ও ওর মতন ওই কাজটা করে যাচ্ছিল। এবার এই বাড়িতেও কেউ ওকে ঘাঁটাতো না একতলাতেও, কিন্তু দিদিমা ওই রকম ওকে ইন্টারাপ্ট করছিল, কেড়ে কেড়ে করে চিৎকার করছে, ঠিক আছে। তখন ওর মানে ওই জন্যেই হয়তো দিদিমা ওইভাবে তেড়ে গেছিল বলেই হয়তো দিদিমাকে ভয় দেখানোর জন্য ওরকম ভাবে পা ধরে নাড়ছিল বা ওরকম কিছু দিদিমা ফিল করেছিলেন, কিন্তু আদারওয়াইজ ওই বাড়িতে কিন্তু আর কেউ কিছু কখনো ফিল করেনি, মানে ওইটাই খালি হতো, ঘড়িতে দম দিয়ে যেতেন উনি, আর অন্য কোনোভাবে ভয় পায়নি। তো দিদিমার এই ইন্টারফেয়ারেন্সটা একটু ভুল হয়ে গেছিল মেবি। তো যাই হোক, একদিকে সাপে বর হলো, ওটা করেছিলেন বলেই সত্যিটা উদ্ঘাটিত হলো, এবং তারপরে ওনারা ফাইনালি চলে আসতে পারলেন। কারণ একটা অতিরিক্ত আত্মা, সে একজনের কিছু করছে না বলে আরেকজনের কোনো ক্ষতি করবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই না, কোনো কিছু হয়ে যেতেই পারে, তখন কে বলতে পারে, রাইট? সো যারা ভূতে বিশ্বাস করে তাদের নিশ্চয়ই স্টোরিটা ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছিল। আমি বিশ্বাস হয়তো করি না, কিন্তু আমার গল্প শুনতে খুব ভালো লাগে, এনজয় আমি করি, এবং বারবারে আমার সমস্ত শ্রোতাদেরকে বলি যে ভূতের গল্প এমন একটা জিনিস যে জাস্ট এনজয় করো,
শুনতে মজা লাগে, শুনবো, এনজয় করব, ভুলে যাব, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। আর ভূত আছে কি নেই এই বিতর্কে জড়ানোরও কোনো দরকার নেই, এটা নিয়ে কোনো বিতর্কে আমরা যেতেই চাই না। কোনো সুপারস্টিশিয়াস বিলিফ কিন্তু আমরা একদমই সত্যি ভূতের গল্পের তরফের কেউ আমরা রাখি না, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এই সমস্ত কিছু থেকে আমরা শতহস্ত নিজেরাও দূরে থাকি এবং তোমাদেরকেও সাজেস্ট করছি সকলে অনেক দূরেই থাকো, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আরেকটা স্টোরি। কত টাইম হয়েছে? আচ্ছা, এরপরে আরেকটা গল্প বলছি, এটাও আমাকে সুপর্ণা ভট্টাচার্যই পাঠিয়েছে। সুপর্ণার এটা নিজের ভাইয়ের গল্প, ঠিক আছে? এটা হচ্ছে ওর ভাইয়ের গল্প। বিরাটির যে দিল্লি রোড আছে না, ওই বিরাটি থেকে যে দিল্লি রোডটা যে পার্টটা উঠছে আর কি, বিরাটির ভেতরে ওর ভাই কোথাও একটা ওই দিল্লি রোডের কাছাকাছি পড়তে যেত, ঠিক আছে? তো এখন ওদের শীতের দিকে বেশ অনেকটা রাত হয়ে যেত পড়ে ফিরতে। এবার এইটা বললো কত 2-1 বছর আগেকার ঘটনা মনে হয়। তো ওর ভাই সাইকেল করে যেত, তো ওরা ফেরার সময় অভিক বলে একটা ছেলে ওর সাথে একসাথে ফিরতো। আর মাঝে মাঝে ওর যে টিউশনটা সেটা না বেশ অনেকটা রাতে শেষ হতো, অনেক লেট নাইটে ওভার হতো ও টিউশনটা, দিয়ে ওরা দুজনে একসাথে ফিরতো। এখন খুব রাত হয়ে গেলে ওদের বাড়িটা বেশ অনেকটা ভেতরে বিরাটির, তো অনেকটা রাস্তা ওদেরকে আসতে হতো। মাঝামাঝি একটা জায়গাতে ওর পিসির বাড়ি পড়ে, তো খুব বেশি রাত হয়ে গেছে ধরো, আবার হয়তো ওই চত্বরেই পরের দিন ভোরবেলাতেই আবার কোনো টিউশন পড়া আছে। তো ও কি করতো, ওর ভাই মাঝে মাঝে পিসির বাড়িতে থেকে যেত, ও আর অতটা বাড়ি অবধি আসতো না, ঠিক আছে? তো এটা প্রায়শই করতো যে মাঝে মাঝে পিসির বাড়িতে রাত্রিবেলা চলে যেত, যে ওখানে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তো, পরের দিন সকালে টিউশনটা একবারে করে নিয়ে আবার আসতো, কারণ অনেকটা ডিস্টেন্স ওকে আননেসেসারি আসা যাওয়া করতে হবে। আর পিসিদের সাথে ওর ভীষণ ভালো সম্পর্ক, তো কাজেই কোনো অসুবিধা নেই, ও পিসির বাড়িতেই অর্ধেক দিন থেকে যেত। তো সেদিনকে ওরকম অনেকটা রাত হয়ে গেছে, মানে তখন প্রায় রাত কটা হবে, প্রায় 10টা পেরিয়ে গেছে, 10টা সাড়ে 10টা হতে চায়। টিউশন পড়ে ওরা দুজন ফিরছে। এবার ওরা যে রাস্তাটা দিয়ে পড়ে ফিরতো না, সেই রাস্তাটা ভীষণ সুনসান টাইপের, একটু ফাঁকা ফাঁকা ছিল। আর ওখান দিয়ে স্ট্রেট কিছুটা চলে গেলে তোমার দিল্লি রোডটা উঠছে, আর ওরা একটা তোমার লেফট টার্ন নিয়ে নেবে, ওখান থেকে খানিকটা এগিয়ে গেলে ওর পিসির বাড়ি পড়বে, ও ঢুকে যাবে, আর কিছুটা এগিয়ে অভিকের বাড়ি চলে যাবে। তো ওই মুখটাতে, মানে যেখান দিয়ে সোজা এবার দিল্লি রোড উঠবে, ওই মুখটাতে ওখানটাতে হঠাৎ করে একজন ব্লু কালারের শাড়ি পরা একটা আধবয়সী মহিলা আর কি, সেই মহিলা হঠাৎ ওদেরকে এরকম স্ট্রিট লাইট জ্বলছে, এমনি রাস্তাটা কিন্তু আলো আছে, এমন নয় যে রাস্তাটা অন্ধকার বা একদম ঘুটঘুটে, কেননা আমাদের এখানে শহরাঞ্চলে এখন কোথাও এরকম ঘুটঘুটে রাস্তা পাওয়া যায় না, ঠিক আছে? এবার রাস্তা ফাঁকা হতে পারে, যে হয়তো রাস্তাটা সুনসান, কেউ নেই, মানে ওইখানে হয়তো লোক চলাচলটা সেই মুহূর্তে কম, বা রাতের দিকে একেবারেই লোক চলাচল নেই বললেই হয়, মানে ওই জায়গাটা জনশূন্য, কিন্তু রাস্তাঘাটে আলো টালো তো থাকবেই, দিল্লি রোডের কাছে আলো থাকবে না তো নয়। তো এবার স্ট্রিটে যথেষ্ট আলো টালো রয়েছে। এখন ও যাচ্ছে দুজনে, ওরা সাইকেলে কথা বলতে বলতে, সাইকেলটা চালাচ্ছে না, মানে এত বলছে ঠান্ডার দিন তো, মানে ঠান্ডা হাওয়াটা লাগছে নাকে, ওরা দুজনে আস্তে আস্তে কথা বলতে বলতে, গল্প করতে করতে, আর একটু বেশি সময়ও পাওয়া যাবে তাতে, দুজনে আসছে ধীরে ধীরে সাইকেল নিয়ে। তো কথা বলতে বলতে আস্তে আস্তে ওই সামনে দেখছে একজন ভদ্রমহিলা স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে রয়েছে। তো ওরা কিছুটা এগিয়ে এসেছিল, ভদ্রমহিলা না পেছন থেকে ওদেরকে ডাক দেয়। তো ওরা পেছনে ঘুরে তখন দেখছে উনি একটু এগিয়ে এসেছেন, এগিয়ে আসতে তা ও ঘুরে বলছে যে হ্যাঁ বলুন। তো ওর ভাই বলছে কি যে কিছু অসুবিধা হয়েছে, আপনাকে কি রাস্তাতে কোনো প্রবলেম হলে বলুন, আমরা সাহায্য করছি। তো একটু দেহাতি টাইপের মহিলা, তখন বলছে যে না আমি না দিল্লি রোডের রাস্তাটা খুঁজছি, আমি বুঝতে পারছি না দিল্লি রোডটা উঠবো কি করে। তো ওর ভাই তখন বলছে কি এই তো এদিক দিয়ে সোজা চলে গেলেই তো দিল্লি রোডটা পড়বে, আপনি স্ট্রেট চলে যান, কোনো অসুবিধা হবে না, আপনি রাস্তায় উঠে যাবেন। এবার ওর ভাই তো কথা বলছে একটা মানুষের সাথে নর্মালি, অভিক কি করছে ওকে সমানে টানছে। অভিক বলছে এই ভাই তুই চল না ছাড় না। তো তখন ও সমানে বলছে কি দাঁড়া, উনি একজন অবলা মহিলা, ওনাকে জিজ্ঞাসা করছে একটা জায়গা, জানতে চাইছেন কোথায়, তো আমি একটু ডিরেকশন দিয়ে দিলে কি সমস্যা, আমি একটু ডিরেক্ট করে দিই না যে কোথায় যাবেন উনি বলছেন, আমি বলে দিই দিল্লি রোডটা কোন দিকে। তো তুই যাবি কি, তুই চল না, তোকে এত লোকের উপকার করতে কে বলেছে, যাবি এখান থেকে চল, বলে না বেশ একটা ধাতানি দিয়েছে। এবার ওর ভাই বলছে যে আমি বুঝতে পারছি যে অভিকটা ওইরকম নয় যে ওইরকম কাউকে হেল্প করবে না, বা এটুকুনি একটা কথা ওর উত্তরও দিলে এত অফেন্ডেড হচ্ছে, হ্যাঁ রাত হয়ে যাচ্ছে না, চল বলছি এখান থেকে, কেন এখানে দাঁড়িয়ে কথা বলছি, চল করতে করতে অভিক না রীতিমতো তাকে আর কথাই বলতে দিল না, মানে সে কোনো মতে বললো সাইকেলে উঠ করে, সাইকেলে উঠে তাড়াতাড়ি করে মানে কোনোভাবে পা চালিয়ে ওই টার্নটা নিতে পারলে বাঁচে।
তা ও দেখলো যে কি জানি বাবা কি ওর মাথায় চলছে, এবার ওরা ভীষণ জোর সাইকেল চালাচ্ছে। তো ও বলছে কি রে তুই এত জোরে সাইকেল চালাচ্ছিস কেন, আসতে চল। তখন বলছে কি না আসতে না, তুই তাড়াতাড়ি চল, বলে জোরে জোরে সাইকেলটা চালাচ্ছে। এবার জোরে জোরে সাইকেল চালিয়ে ওর একটা জায়গায় গিয়ে মানে আর পারছে না প্যাডেল করতে, ও তখন থামিয়ে রীতিমতো হাঁপাচ্ছে একটা জায়গায়, একটা মন্দিরের সামনে। তখন ও বলছে কি এই কি হয়েছে বলতো, তুই এরকম করছিলি কেন। তখন মানে মন্দিরটা আছে তো ওর সামনে, ও বলছে তুই জানিস তুই যে কথা বলছিলি, আমরা তো একই জায়গায় তিনজনে কথা বলছিলাম এবং একটু ডায়াগোনালি আমরা স্ট্রিট লাইট থেকে দাঁড়িয়ে আছি, একদম নিচে না, মানে এমন নয় যে মাথার উপরে লাইটটা জ্বলছে যেখান থেকে কোনো জায়গার দিকে ছায়া পড়বে না। বলছে যখন ডায়াগোনালি দাঁড়াচ্ছি তো অবভিয়াস ব্যাপার, অল্প হলেও আমার ছায়া পড়ছে, তোর ছায়া পড়ছে, ওই ভদ্রমহিলারও ছায়া পড়বে, আমার ছায়া পড়ছে, তোর ছায়া পড়ছে, কিন্তু কি নোটিস করেছিলি ভদ্রমহিলার ছায়া পড়ছিল না। তখন ও বলছে কি তোর যত ভুলভাল কথা, কেন ভদ্রমহিলা ছায়া পড়বে না। বলছে তুই দেখিস নি, আমি সত্যি কথা বলছি, আমি খুব ভালো করে নোটিস করেছি যে ভদ্রমহিলার ছায়াটা পড়ছিল না এবং ওনার পায়ের দিকটায় কিছু সমস্যা ছিল, ওর পাটা দেখেছিস কিরম যেন দেখা যাচ্ছিল না, মানে এতটা উঁচু করে শাড়ি পরেছে কিন্তু তাহলে তো পায়ের চটিটা বা পাটা তো বেরিয়ে থাকবে, কিন্তু পাটা নোটিস করছিলি কিরকম দেখা যাচ্ছিল না পাটা। তো বলছে ধর শাড়িটা পরে আছে তো সিলিন্ড্রিক্যাল ভাবে, ধর এবার নিচে অন্ধকারটাই তুই পাটা বুঝতে পারিস নি। বলছে আচ্ছা ঠিক আছে তোর কথা মেনে নিলাম, পাটা নাই আমি বুঝতে পারিনি, কিন্তু ছায়াটা পড়বে না কেন, একটা মানুষের ছায়া তো পড়বে। এবার ওর ভাইয়ের না কিছুতেই এই ব্যাপারটা কনভিন্সিং লাগছে না, তো ও বলছে তুই কিছু ভুল করছিস, তুই দাঁড়া আমি দেখছি। বলে ও কি করেছে আবার গেছে, মানে বেশিটা তো আসেনি, মানে ওই মন্দিরটা থেকে ধরো ওই আবার টার্নটা নিয়ে ওই রাস্তাটাতে উঠবে, তো খানিকটা গিয়ে ও গিয়ে এবার দেখছে এদিক ওদিক চাইছে, তো দেখছে যে না নেই। তো তখন বলছে যে না রে তোর কোথাও ভুল হচ্ছে, ওই তো আমি ডিরেকশন দিয়ে দিয়েছিলাম উনি মনে হয় চলে গেছেন, আমি তো কাউকে দেখতে পেলাম না। বলে তখন অভিক বলছে ঠিক আছে আমি ভুল করছি, তুই ঠিক করেছিস, এবার চল আর এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এবার যখন ওরা আবার সাইকেলে উঠে জাস্ট একটু মানে দুবার হয়তো প্যাডেল করেছে, হঠাৎ করে না পেছনে ওদের কিরকম একটা শস্য আওয়াজ। তো যখন দুজনে পেছনে তাকিয়েছে তখন দেখছে ওই যে ব্লু কালারের শাড়ি পরা ভদ্রমহিলা, ও যে ওদেরকে জিজ্ঞাসা করলো যে কোথায় দিল্লি রোডের দিকটা কোথায়, সেই ভদ্রমহিলা খুব বেশি হলে ওদের থেকে হাত 10-12 পেছনে, ঠিক আছে, হাত 10-12 পেছনে, এবং ওদের পেছন রীতিমতো এরকম শশার একটা আওয়াজ হচ্ছে, মানে বেশ স্পিডে যদি একটা গাড়ি আসার মতন মানে ব্যাপার আর কি, শশা করে আওয়াজ করে যেন বেশ স্পিডে জিনিসটা ওদের দিকে এগিয়ে এসছে এবং আরো এগিয়ে আসছে। আর মানে ও পাটা না বেশ মানে সত্যি ও ঠিকই দেখেছে পাটা নেই, অ্যাকচুয়ালি পাটা নেই, মানে শাড়ির নিচটাই শেষ, মানে ওর না রীতিমতো যেন মনে হচ্ছে মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে এরকম ভেসে 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 জিনিসটা আসছে, পা দুটো সত্যিই তার নেই, একটা মাটি থেকে বেশ খানিকটা উপরে এরকম ভেসে ভেসে যেন জিনিসটা আসছে এবং ওদের দিকে মানে শশা করে তীব্র বেগে এগিয়ে আসছে। ওরা দুজন তো পড়ে কি মরে করে মানে যত রকমের ঠাকুরের নাম ছিল সমস্ত কিছু ডাকতে ডাকতে জোরে প্যাডেল করছে, মানে তখনও ওরা যখন জোরে সাইক্লিং করছে পেছনে কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছে, যে শশা আওয়াজটা, ওটা কিন্তু কন্টিনিউ ওরা বুঝতে পারছে যে পেছনে আওয়াজটা ওদের চলছে, ঠিক আছে। তো তোরা কোনো দিকে আর একবারের জন্য পেছনে তাকায়নি, খালি অভিক চিৎকার করছে তোকে বললাম তো, তোর তো সহ্য হচ্ছে না আমার কথা, তোকে বললাম যা আরো ভূতনির সাথে কথা বলতে, বলে ও তো কোনো মতে সাইকেল চালিয়ে নিজের বাড়ি, আর এ তো আর অবশ্যই নিজের বাড়ি যাওয়ার অবস্থাতে নেই, কোনোভাবে পিসির বাড়িতে মানে সাইকেল সামনে ফেলে রেখে দেদার ঢুকেছে দৌড়ে দিয়ে। ওর পিসি বলছে কি হয়েছে তুই এরকম করছিস কেন, বলছে জানো একটা মারাত্মক ঘটনা ঘটেছে। বলছে কি না, এরকম ব্লু কালারের শাড়ি পরা একটা মহিলা, আমার তো সাদা মনে কাদা নেই, আমায় জিজ্ঞাসা করছে যে দিল্লি রোড কোথায়, আমি দাঁড়িয়ে বলছি দিল্লি রোডটা ওখানে, আমাকে সমানে অভিক টানছে, বলে তুই চলে আয় চলে আয়, আমি বুঝতে পারিনি, অভিক আমাকে তার আগেই বললো জানিস আমি ওর পাটা দেখতে পাইনি আর না ওনার ছায়া পড়ছিল না। আর তারপরে আমরা যখন সাইকেলে আবার উঠে রওনা দিয়েছি দেখছি মানে শস্য করে আমাদের পেছন আসছে, জিনিসটা পুরো রীতিমতো মনে হচ্ছে যেন ভেসে ভেসে আসছে, কারণ রাস্তায় তো আলো আছে, এমন তো না যে গুটগুটে অন্ধকার ওরা দেখতে পাচ্ছে না, ওরা তো দেখতে তো পাচ্ছে পুরো জিনিসটা।
তো ওর পিসি তখন কি করবে, মানে ওই আবার একটু জলপোড়া টলপোড়া দিয়ে দিল, একটুখানি বললো যে গায়ে মাথায় একটুখানি সব লোহা টোয়া ছুঁয়ে দিল, দিয়ে বললো এই রাস্তা দিয়ে এত রাত করে তোরা ফিরিস, হ্যাঁ গায়ে একটা তাবিজ টাবিজ কিছু দিয়ে নিবি, ইত্যাদি ইত্যাদি হলো। তো পরের দিন সকালবেলা উঠে ওদের তো আবার একটা টিউশন ছিল, তো আবার সেদিনকে ওরা যখন যাচ্ছে দেখছে ওই ক্রসিংটাতে, মানে এই রাস্তাটার ওই যে বললাম দিল্লি রোডের সোজা রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই ওদেরকে পড়তে যেতে হবে। ওরা আবার যখন যাচ্ছে, এমনিতেই তো ওদের গত রাত্রের ওই হ্যাংওভারটা কাটেনি, একটু ভয় ভয় লাগছিল বটে, তারপরেও দুজনে মিলে তো যাই পড়তে তো যেতেই হবে, পড়া তো আর ভয়ে বন্ধ করলে হয় না। তো ওরা যখন গেছে দেখছে কিছুটা এগিয়ে একটা চায়ের দোকানে একটা জটলা পাকানো, তো তখন মানে কানাঘুষো শুনছে যে বাবা সে কত দেরিতে এলো অ্যাম্বুলেন্স হ্যান ত্যান। তো ওরা থেমে জিজ্ঞাসা করছে কি হয়েছে, তো বলছে আরে বলো না কালকে রাত্রেবেলা এখানে একটা খুব বাজে রকম দিল্লি রোডের ওপর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানে মহিলা এরকম মারা গেছে। এবার মানে ওর ভাই বলছে ওর না স্পন্টেনিয়াসলি মুখ দিয়ে বেরিয়ে গেছে কিরকম মহিলা, ব্লু কালারের শাড়ি পরা ছিল মহিলাটা। তো ওদের মধ্যে হয়তো দু একজন আই উইটনেস ছিল ইনসিডেন্টাল, তো তারা সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ ব্লু কালারের শাড়ি পরা, একটুখানি মানে বোঝেছে আকার ইঙ্গিতে যে দেহাতি মানে ওই রকমই একটুখানি মহিলাটা আর কি, খুব যে অ্যারিস্টোক্র্যাট বা খুব যে একদম কি বলবো মানে গ্রোমড টাইপের তা নয়, মানে একটুখানি উঁচু করে শাড়ি পরা ওরকম একজন মহিলা। উনি হয়তো অতটা রাস্তাঘাটে চলে ফিরে অভ্যস্ত নন, খুব একটা কিছু চেনেন না সেটা বোঝা যাচ্ছিল। তো ওই রকম একজন মহিলা এই মানে ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শোনার পর তো ওর ভাইয়ের মানে বাড়ি আসার পর ধুম জ্বর, বলে ও দুদিন আর বিছানা থেকে উঠতে পারেনি। মানে তখন ওরা কনফার্ম হয়ে গেল যে তাহলে ওদের কোনো রকম ইলিউশন বা ভুল ভ্রান্তি কিছু না, হয়তো যে জিনিসটা ওরা দেখেছে এটা একদম ঠিকই ছিল, এবং ওই অ্যাক্সিডেন্টটা ওরা টাইমিংটা যতদূর বুঝলো তার আগেই হয়েছে, মানে আগের দিন রাত্রিবেলা 9টা সাড়ে 9টার দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর ওরা ফিরছিল 10টা সাড়ে 10টার সময়। সো কিছুটা আর কি ওরা রিলেট করতে পারলো দুটো জিনিসকে। যাই হোক, তো এটা একটা সচক্ষে ভূত দেখার একটা অভিজ্ঞতা ওর ভাইয়ের হয়েছে, যেটা আমার দারুণ লেগেছে। সো আমি ভাবলাম এই ইনসিডেন্টসগুলো তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, চলো চটপট তোমাদের সাথে এই ইনসিডেন্টসগুলো শেয়ার করে ফেলি। এবার আমি বলবো সোনিকার দুটো ঘটনা। এইটা একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প বলি, অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছে দিদি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বলো, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বলো। তো আমি আজকে একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বলছি, আর সোনিকার স্টোরিটা অবভিয়াসলি বলবোই, কেননা অনেক দিন আগেও আমাকে পাঠিয়ে রেখেছে। আসলে না সোনিকার স্টোরিটা মানে একটু ব্যাপারটা কি হচ্ছে, একটু ওটার এক্সপ্লেনেশনটা ওয়াজ নট দ্যাট ফাইন, মানে খুব একটা এক্সপ্লেন করেও আমাকে যেহেতু পুরো ডিটেলসটা দেয়নি, তো সেই কারণে আমার কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছিল। ও আরেকটা স্টোরি আমাকে বলেছে কিন্তু খুব শর্টে, যেটা আমি পরের উইকে তোমাদেরকে একটু ডিটেলটা জেনে এসে বলবো। একটা রিইনকার্নেশনের স্টোরি, এবং একটা অসাধারণ রিইনকার্নেশনের স্টোরি, মানে আমি বলবো ওটা একটা জুভেনাইল ক্রিমিনাল কেস চলছিল ওর একটা কোর্টে। তো ওখানে যে বাচ্চাটা আর কি, সেই বাচ্চাটা তোমার ধরে নেওয়া হচ্ছে যে আবার পরের জন্মে একজন ভদ্রলোকের গ্র্যান্ড ডটার হয়ে ফিরে এসছে, ঠিক আছে, তার ওয়াইফ, এবং তাকে সামহাউ মানে আগের প্রিভিয়াস বার্থে মলেস্ট কিছু করেছিল, সেই ছোট বাচ্চাটা বলছে, এবং সে কিন্তু রীতিমতো ওইটুকুনি ছোট বাচ্চা, সে আর কি এভিডেন্স সহ আর কি প্রমাণ সহ আর কি জানান দিচ্ছে যে তার সাথে কি কি ঘটেছিল অ্যান্ড অল, সেই ভিত্তিতে আর কি তাকে অ্যারেস্ট করা বা ইত্যাদি। তো এরকম একটা কেস, বেশ অদ্ভুত সুন্দর ঘটনাটা, যেটা কিন্তু ও নিজে হ্যান্ডেল করেছে। ওটা একটা রিইনকার্নেশনের কেস ছিল, তো ওটা আমি বলবো, ওটা আরো আমার ডিটেলিং দরকার স্টোরিটার, আমি আরো একটু ইনভেস্টিগেট করি স্টোরিটা, একটু ডিটেলে আমি জাজ করে তারপর বলবো। তার আগে আমি একটা ঘটনা বলছি। এটা সোনিকা এখন যার অ্যাসোসিয়েট আর কি, উনি হচ্ছেন মানে তোমার ল ফার্মে রয়েছেন। তো ওকে ও যখন ইন্টার্নশিপ করছিল বলবো না, ও যখন মানে দে ওয়াজ টুগেদারলি স্টাডিং, অ্যাকচুয়ালি ওরা লটা একসাথেই পড়ছিল ওই ভদ্রলোক। তো যখন ওরা একসাথে পড়তো না ল কলেজে, তখন কিন্তু ও জানতো যে এই ভদ্রলোক কিন্তু মানে পড়াশোনাটা কন্টিনিউ করছে, কিন্তু ওদের কিন্তু বিরাট বড় পৈতৃক ব্যবসা নয়ডাতে, মানে এতটাই ফোলাফাপা ব্যবসা। বলে যে আমি যখন প্রথম ওর সাথে আমার ইন্ট্রোডাকশন হয় অ্যাজ আ ফ্রেন্ড, আমি এখন তো ওর সাথে ওয়ার্কার বা অ্যাজ আ অ্যাসোসিয়েট আমি কাজ করছি, বাট আগে তো আমরা প্রথম যখন ইন্ট্রোডাকশন হয়েছে তখন তো উই আর ফ্রেন্ডস, রাইট? তো এবার বলছে আমরা যখন আমাদের মধ্যে বন্ধুত্বটা হয়, আমি ওর বাড়িতে গেছি, ওর বাবা আমাকে দেখাচ্ছে, বলে ফ্রিজটা খুলেছে, ফ্রিজের মধ্যেও থাড়ে থাড়ে টাকা রাখা, মানে
কুবেরের ধন ওর কাছে, ঠিক আছে, এত টাকা এত টাকা, মানে ওর তখন বউ বাচ্চা সব কিছু আছে এরকম, হ্যাঁ, ও তাও তবুও তখন ল পড়ছিল আর কি। তো তারপর কি হলো বলে এত টাকা এত কিছু, সেই ছেলে হঠাৎ করে কি হলো মানে ওর ব্যবসাতেও এত লস খেতে শুরু করলো, এবং লস খাওয়া মানে কি, অত বড় ব্যবসা একটু দমে যেতে পারে, একটু মন্দা যেতে পারে, কিন্তু ওই অত বড় ফোলা ফাঁপা ব্যবসা রাতারাতি তাও আবার পুরো টোটালি মানে ডকে উঠে গেল। বলছে আমি না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আর ওকে আমি দেখেছি যে এমনও নয় যে ও অ্যাট আ টাইম ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, তখন খুব খেটে ব্যবসা দাঁড় করিয়েছিল, পরবর্তীতে ওর খুব ল্যাথার্জি বা পরবর্তীতে ও আর সেরকম এফর্ট দিল না বলে এই জায়গাটা এলো। ও কিন্তু ওর কাজের পরিমাণটা কমায়নি বা ও কিন্তু ওর এফর্টটা কমায়নি, ও কিন্তু নিজের বেস্ট দিয়ে ট্রাই করে গেছে, এখানে দৌড়েছে ওখানে দৌড়েছে, কিন্তু যত কন্ট্রাক্ট ছিল সমস্ত, বলে দেখো আমি এই জিনিসটা দেখলাম অবাক হয়ে যে একটা দুটো জায়গাতে হতে পারে একটা সময় খারাপ যাচ্ছে, একটা কন্ট্রাক্ট আমার একটা ডিল ক্যান্সেল হয়ে গেল, কিন্তু তা বলে একই সময়ে বিভিন্ন জায়গার সমস্ত ডিল একসাথে কি করে ক্যান্সেল হয়ে যায়। এবং তারপরে মানে এমন অবস্থা হলো ওকে রীতিমতো পুরো ব্যবসা মানে ওর গ্যারেজ যেটা ছিল সেটা পুরোটা বিক্রি করে দিতে হলো। আচ্ছা বিক্রি করা হলো, তারপরে ওর ওয়াইফের সাথে তুমুল অশান্তি শুরু হলো, মানে এত অশান্তি যে দুজনে মানে লাঠালাঠি পর্যন্ত করে ফেলছে এরকম, মানে আর থাকবে না, সেপারেশন একদম হবেই, এরম একটা চরম মুহূর্তে পৌঁছে গেছে। তার উপরে আবার কি হলো, ওদের একটা বিরাট বড় বাড়ি ছিল, মানে পুরো সেই বিরাট 3 তলা একটা বাড়ি, পুরো বাড়িটা ওকে বিক্রি করতে হলো। হ্যাঁ মানে ওর এমন দৈন্যদশা এলো একটা সময়, বলছে আমি যখন ইন্টার্নশিপ করছি আমাকে একদিন বলছে, হ্যাঁ রে তুই কি এই মাসের পেমেন্টটা পেয়ে গেছিস, আমাকে 500টা টাকা দিবি, আমার বাড়িতে চালটা অবধি কেনার পয়সা নেই, আমাকে চাল কিনে না নিয়ে গেলে বউ আজকে মানে মেরেই ফেলবে, আমাকে তুই চালটা কেনার মতো অন্তত চাল ডালটা কেনার মতন তুই আমাকে 500টা টাকা দে। তাহলে একটা মানুষ যার নাকি থাড়ে থাড়ে মানে গদির তলায় ফ্রিজে এরকম টাকা থাকতো, সে রাতারাতি পুরো তার ঘট কি করে উল্টে যায় মানে গড নোজ, ঠিক আছে, বলে কিন্তু সে কিন্তু ইকুয়ালি হার্ড ওয়ার্ক দিচ্ছে, ইকুয়ালি সে এফোর্ট দিচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি, ওর বিজনেসটাও কিছুতেই আর ধরে রাখতে পারলো না। তো তখন সনিকা বলছে যে আমরা সবাই ওনাকে সাজেস্ট করতাম যে দাদা তুমি একটু যাও না, মানে তুমি কাউকে একটা দেখাও না, কারণ তোমার শরীরটাও ভালো যাচ্ছে না, এবার একদিকে তো ফিনান্সিয়াল ক্রাইসিস আসছেই, তার সাথেও আবার তোমার মানে এতটাই ওনার শরীরটা ডেটোরিয়েট করছে, মানে উনি এত একদম বলিষ্ঠ চেহারার হট্টাগট্টা একটা মানুষ ছিল, ঠিক আছে, যত দিন যাচ্ছে এই রোগ ওই রোগ এই সমস্যা ওই সমস্যা হতে 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 উনি কেমন যেন একটা হয়ে যাচ্ছেন, মানে না আর আগের মতন ওনার সেই কর্মদক্ষতা আছে না সেই কর্মশক্তি আছে, কাজ করতে পারছে না, সারাক্ষণ খুব লেজিনেস। তো লাস্টে ওরা ডিসাইড করলো যে ঠিক আছে ওখানে একজন পরিচিত গুরুজি আছে, তো বলে যে আপনি ওর কাছে যান একবার অন্তত কথা বলো। কিন্তু ওকে মানে জিজ্ঞেস করেছে যে আপনার কি অন্যরকম কোনো অনুভূতি হয় বা কিছু, ও কিন্তু না কোনোদিন কোনো কিছু দেখা কোনো কিছু ফিল করা কিচ্ছু না, কোনো কিচ্ছু কিন্তু কখনো কোনো আনন্যাচারাল কিছু ওর সাথে ঘটেনি, মানে যেটা ঘটছে সেটা কিন্তু ফিজিক্যালি হয় ওর হেলথ ডেটোরিয়েট হচ্ছে, নাহলে ও ফাইন্যান্সিয়ালি পড়ে যাচ্ছে, কিন্তু এর বাইরে কিন্তু কিছু ঘটছে না ওর সাথে। আর ওদিকে পারিবারিকভাবেও চরম অশান্তি, মানে ফ্যামিলি লাইফটা ওর পুরো একদম রাপচার্ড হয়ে গেছে। এখন কি হলো, এবার ওই গুরুজির কাছে যাওয়াতে গুরুজি ওকে দেখে তখন বলছে যে তুই একটা কাজ করতে পারবি, বলছে কি, বলছে তোর যে পুরনো গ্যারেজটা ছিল যেখানে তুই কথাটা বলছিস সেই গ্যারেজটার থেকে তুই আমাকে একটু মাটি এনে দে, ঠিক আছে, তারপর আমি তোকে কিছু প্রশ্ন করব। তো এখন ওইটা তো উনি বিক্রি বাট্টা করে দিয়েছেন সব, তাও উনি পরে গেছেন, গিয়ে ওখান থেকে ওই একটা কোপ বুঝে ওখান থেকে একটু মাটি তুলে নিয়ে এসেছেন। তো সেটা দেওয়ার পর গুরুজি বলছে তুই আমাকে সত্যি কথা বলতো, তুই এই গ্যারেজে তোর কোনো মানে মানে কোনো ফিমেল ফ্রেন্ড কাউকে নিয়ে আসতিস মানে এসেছিস কখনো, এরকম কোনো ব্যাপার ট্যাপার আছে? তো প্রথমে তো একটু মানে সংকোচ বোধ করছিলেনই, তারপরে উনি আর কি কনফেস করেন, ঠিক আছে, যে হয়তো ওনার কোনো ফিমেল ফ্রেন্ড ছিল এরকম কেউ, ঠিক আছে, তো বাড়িতে সেটা ওয়াইফ জানতো বা জানতো না উই ডোন্ট নো, বাট যাই হোক ওনার কোনো ফিমেল ফ্রেন্ড ছিল যে কিনা ওই গ্যারেজের মাটিটা কোনো সময় ওই গ্যারেজে আসে এবং সেখানেই গ্যারেজ থেকেই ওই মাটিটা একটু হয়তো স্কুপ করে নিয়ে গিয়ে সেটা দিয়ে ওর ওপরে কিছু চালনা করেছে এবং ওকে মারা হয়েছে।
তো উনি তখন বলছেন যে তোকে তো মারণ বান চালনা করেছে এবং এটা এত ভয়ঙ্কর ভাবে যেটা চালনা করেছে, এটা কিন্তু তোকে কিছু ভয় দেখাবে না, তোর যে আক্ষরিকভাবে কোনো বড় কোনো ক্ষতি করবে তা কিন্তু নয়, কিন্তু তুই কিন্তু কিছু বুঝতে পারবি না, বড় কোনো ক্ষতি করবে সরি ইন দ্য সেন্স তোকে যে ভয় দেখাবে বা তুই কিছু ফিল করতে পারবি, তোর যে কোনো আনকমফোর্টেবল কিছু তুই চোখের সামনে দিয়ে হুট করে মনে হলো যে কোনো ছায়া চলে গেল বা কিছু, নাথিং লাইক দ্যাট, এরকম কিছু হবে না, কিন্তু এই জিনিসটা তোকে পুরোপুরিভাবে শেষ করে ফেলবে, পুরোপুরিভাবে তুই একদম ধরাশায়ী হয়ে যাবি। তো তখন বলছে তাহলে এখন উপায়, বলছে যে এখন উপায় বলতে আমি এটা করতে পারি, আমি যেটা তোকে বান চালনা করা হয়েছে তো এটা করতে পারে, এই যে আমি আগেও বলেছি যে তান্ত্রিকরা কিন্তু তান্ত্রিকদের সাথে কানেক্ট করতে পারে। ধরো তুমি কোনো একজন তান্ত্রিকের কাছে গেছো অন্য কোনো একটা কারো প্রবলেম নিয়ে, ধরো তোমার উপর কেউ কিছু চালনা করেছে সেটা, এবার সেই তান্ত্রিক কিন্তু ওই তান্ত্রিকের ওই কাজটাকে কাটিয়ে দিতে পারে, ঠিক আছে, এবং যখন কোনো একজন তান্ত্রিক আরেকজন তান্ত্রিকের কোনো একটা কাজ কাটাচ্ছে বা তার যে সে যেটা করেছিল সেটাকে রাপচার করছে, সেটা কিন্তু সেও বুঝতে পারে যে আমার কাজটা কিন্তু হবে না, আমার কাজটা কিন্তু কাটিয়ে দিচ্ছে অন্য কেউ, তখন ওইটা একটা পাওয়ার থাকে তান্ত্রিকদের যে কে কার কাজ কাটাচ্ছে তারা কিন্তু একে অন্যের সাথে কানেক্ট করতে পারে, সেটা খুব অপ্রাকৃতিক ভাবে কিন্তু কানেক্ট করতে পারে, সেটা একজন আমি তান্ত্রিকের থেকেই জেনে বলছি তোমাদের। এখন দেখো বিশ্বাস করা না করা আমি বারবার বলছি গল্পের মতন করে বিষয়গুলোকে শোনো, এগুলোর মধ্যে বেশি ডুবে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো সিমিলারলি তো উনি বললেন যে আমি যেটা করতে পারি, যেটা তোর উপর চালনা করা হয়েছে আমি সেটাকে আবার ফেরত দিয়ে দিতে পারি, আমি আবার সেটাকে উল্টো চালনা করে দিতে পারি, তাতে কিন্তু তোরা সেফ হয়ে যাবি, তোর আবার আস্তে আস্তে সবকিছু ঠিক হবে এবং যে করেছে তার কিন্তু ক্ষতি হবে। তো উনি জানি না হয়তো বুঝতে পেরেছিলেন যে এটা কে ছিল বা কিছু, সেটা আর ডিটেলিং হয়তো করেননি পরবর্তীতে, কিন্তু হয়তো ওনার এমন কোনো ফিমেল ফ্রেন্ড ছিল। এখন সত্যি কথা বলতে তাকে নিয়ে এসে গ্যারেজে আসতো বা গ্যারেজটা ছিল তার কর্মস্থল, তো সেখানে সেই মহিলাকে নিয়ে এসে তাদের মধ্যে কি হয়েছে, এখন সেই মহিলা কেন তার উপরে চালান করেছে, হতেই পারে অনেক রকমের লজিক খাটতে পারে এখানে। দেখো তার এত প্রতিপত্তি, এত প্রপার্টি, এত বড় বাড়ি ঘর সবকিছু, তো ইন দ্যাট কেস এমনও হতে পারে যে কোথাও তার হয়তো একটা ইচ্ছা ছিল যে সে তার সহধর্মিণী হবে বা কিছু, কিন্তু সে হয়তো চাইছিল না যে তার ওয়াইফের সাথে তার খুব ভালো রিলেশন থাকুক, কিন্তু হয়তো ভালো কথায় কাজ হয়নি, তাকে বুঝিয়েছে, সে হয়তো বলেছে না আমি আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো না, সেই কারণে হয়তো হতে পারে যে সে এত বড় একটা মারণাত্মক স্টেপ নিয়েছে, তাকে মারণ বানের পদ্ধতি অ্যাপ্লাই করে দিয়েছে কারোর থ্রুতে। এখন মানুষের মধ্যে হিংসা পরায়ণতা কেন আসে, কখন আসে, এগুলো তো কোনো অ্যাসিওরেন্স নেই না, মানুষ এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের, কখন কেন কার উপরে রেগে যায়, কেন কার উপরে কখন তার ক্ষোভ কিভাবে বার্স্ট করে সেটা আমরা বলতে পারবো না আগে থেকে। তো যাই হোক কিছু একটা ঘটেছিল ওনার সাথে, ওনার কোনো ফিমেল ফ্রেন্ড ছিল যার কোনো কারণে সে মনক্ষুণ্ণ হওয়ায় বা তার কোনো একটা আঁতে ঘা লাগাতে সে এই এত বড় কাজটা করেছিল। তো বলে তারপর কি হলো, যখন ওই তান্ত্রিক কাজটা করে দিলেন তারপরে আস্তে আস্তে কি হলো, উনি কিন্তু পুরো আবার রিকভার করতে শুরু করলেন। বলে এখন কিন্তু দিদি উই আর্ন ইন লাখস, ঠিক আছে, এখন কিন্তু আমরা প্রচুর আবার টাকায় খেলছি, কিন্তু একটা মুহূর্ত উনার এমন হয়েছিল যে একদম পুরো নিঃস্ব হয়ে গেছিলেন, ঠিক আছে, কিন্তু ওই যে বিজনেসটা ওনার পড়ে গেল সেই বিজনেসটা তো আর ফিরে এলো না, সেটা পুরো একদম গেলই। তারপরে আবার ওনাকে জিরো থেকে স্টার্ট করতে হলো। এখন ওনারা সাকসেসফুলি ল প্র্যাকটিস করছেন, এখন আস্তে আস্তে ওরা এখানকার না, ওরা বাইরে প্র্যাকটিস করে, দিল্লিতে থাকে সোনিকা, হ্যাঁ, তো ওখান থেকে লখনৌ ও অল ওভার ন্যাশনাল অনেক কোর্টসেই ও গিয়ে কাজ করে। তো ওরা রিসেন্ট নাকি একটা কোনো ইস্যুতে তোমার গভর্নমেন্টের এগেনস্টে লড়ছিল, সেখানে সুপ্রিম কোর্ট ওদেরকে সাপোর্ট করেছে, তারপরে একটুখানি কোর্ট পাড়াতে ওদের একটু নাম ডাক হয়েছে, বেশ ফেমাস ফেস হয়েছে। তো এখন ওদের আবার বলতে পারো যে ধীরে ধীরে সোনিকা এবং তার অবভিয়াসলি ওরা দুজন তো অ্যাসোসিয়েটেড কাজ করছে, তো দুজনেরই আস্তে আস্তে গ্রোথ হচ্ছে এবং দুজনেই খুব ভালো এখন আর্ন করছে, আবার আস্তে আস্তে সেই ব্যাকআপটা পেয়ে গেছে, আবার স্ট্যান্ড করে যাচ্ছে। কিন্তু মাঝখানের ওই একটা ফেজ ওনার মারাত্মকভাবে কেটেছিল এবং যেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়েছিল বলে ওদের ধারণা। ওনার শরীরও বলে না, যেদিনকে দিদি ওর কাজটা করে দিলেন, উনি কি করলেন গুরুজি উনিই জানেন, ওই মাটি নিয়ে যাওয়ার পর উনি যজ্ঞ টজ্ঞ করলেন, সবকিছু করে টরে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে না ও শরীরে যেটুকুনি নানান সমস্যা দানা বাঁধছিল সেগুলো আবার পুরো রিকভার্ড হয়ে যায়, আস্তে আস্তে পুরো সুস্থ হয়ে যায়। এখন দিব্যি আবার সেই কর্মদক্ষতা
ফাঁকাই কাজ করে চলেছে, আবার সেই নতুন উদ্যমে কাজ করছে, শুধু আর্ন করছে তা না, বাই সাইড আবার বিজনেস স্টার্ট করেছে, সবকিছুকে আবার রিস্টার্ট তো করেছে, বাট কি হলো মানে ওই একটা বানায়া পুরো জিনিসটা পুরো বিখরে গেল, বা আগের ওই অত বড় 3 তলা বাড়িটা বিক্রি হয়ে গেল, অত বড় গ্যারেজটা বিক্রি হয়ে গেল। তো এগুলো তো আর মানে কিছু কিছু ঘা তো চট করে শুকোয় না না। তো এটা একটা বাজে ব্যাপার। তো এই একটা মানে বেশ অদ্ভুত ঘটনা ব্ল্যাক ম্যাজিকের, যেটা ও শেয়ার করেছিল। তাই সবাই খুব সাবধান, বিশেষ করে পুরুষেরা নারীদের থেকে ভীষণ সাবধান, কখন কি জন্য রেগে যাবে বুঝতে পারবে না, আবার ব্ল্যাক ম্যাজিক করে দেবে। তাই যতটা পারবে শান্ত হয়ে নিজেরা থাকবে এবং বাড়ির মহিলাদেরকেও শান্ত করে রাখবে, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব। আচ্ছা, যাক, শেষটা ভালো, হ্যাঁ শেষটা বেশ ভালো। মধুমিতা চক্রবর্তী লিখছে যে শেষে এখন সবাই খুব ভালো আছে। আর ওর ওই আর একটা যে রিইনকার্নেশনের স্টোরি আছে সেটা আমি পরে বলবো। কবিতা সাধুকা, প্লিজ 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 প্লিজ, হোয়াট প্লিজ, কি এতগুলো প্লিজ দি, কি প্লিজ কি করব আমি, কি এতগুলো প্লিজ কি? আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট্ট একটা মানে জিনিস ইনসিডেন্ট বলি আর কি, মানে এটাও সোনিকারই পাঠানো, মানে এটা কোনো ইনসিডেন্ট নয়, জাস্ট একটা ব্যাপার শেয়ার করি তোমাদের সাথে। সেটা হচ্ছে যে সোনিকার এক মাসির মেয়ের মেয়ে আছে, জানো তো, মানে ওর মাসির মেয়ে, তার মেয়ে আর কি, মানে ওর দিদির মেয়ে হচ্ছে। সেই বাচ্চাটার না অদ্ভুত ব্যবহার, মানে বাচ্চাটা তখন 2-3 বছরের বয়স, যখনকার কথা আমি বলছি, মানে 2-3 বছর বয়স হবে বাচ্চাটার। সেই সময় মানে আদো আদো সবে কথা বলতে শিখেছে বাচ্চাটা। তার আগে থেকেও বাচ্চাটার একটা প্রবলেম হতো, ধরো 1-1.5 বছর পর্যন্ত আমরা বাচ্চাদেরকে এমনিতেই ননভেজ কিছু দিই না, ন্যান ট্যান এইসবই খায়, ঠিক আছে? তারপর আস্তে আস্তে হয়তো একটু ভাত চটকে খাওয়ানো শুরু করলো, তারপরে ভেজিটেবলস টুকটাক দিত। এবার বাচ্চাটাকে মানে যখন থেকে ননভেজ দেওয়া স্টার্ট করলো, 2 বছরের বাচ্চাকে যখন ননভেজ পেস্ট করে দিত, দেখতো না ঠিক শ্রাবণ মাসটা এলেই বাচ্চাটা প্রচন্ড মানে খেলে বমি করে দেয়, ওকে কিছু খাওয়ানো যেত না। এবার যখন ও বমি করতো, ধরো চিকেন বা কিছু হয়তো স্টিউ বানিয়ে দিয়েছে, ও বমি করে দিত, তখন ওকে আবার কি করতো, হালকা করে কিছু হয়তো পাতলা ডালের ঝোল বা এইসব দিয়ে কিছু দিয়ে দিত, তখন কিন্তু ও ঠিকঠাক খেত, তখন আর বমি করতো না, মানে ওর না ননভেজটা নিতে পারতো না। তো ডাক্তার দেখাতো, ওষুধপত্র খাওয়াতো। বাচ্চাটার আরেকটা সমস্যা হচ্ছে, বাচ্চাটার ঠিক যেখানটায় মানে ব্রাহ্মণদের টিকিটা থাকে না, ওই রকম জায়গাটার একটু নিচে করে ওর জন্ম থেকে একটা জটা, মানে ওইখানকার চুলগুলো ওই রকমই একটা জটা হয়ে পেকে বেরোয়, মানে ওই জায়গাটার ওর প্রথমে ভেবেছিল যে ঠিক আছে প্রথমবার এটা জন্মের চুল, তো সেই কারণে এটা যদি ফেলে দিই তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো এই আশাতে ওকে যে কতবার ন্যাড়া করা হয়ে গেছে তার ঠিক নেই, মানে একটু বড় হওয়ার পর 1 বছরের পর থেকে ওকে হয়তো এখনো পর্যন্ত 2-3বার ন্যাড়া হয়ে গেছে। ওই জায়গার চুলটা ওর ওই রকম একটু গুচ্ছিতভাবে জটাই বেরোয়, যার জন্য না ওকে কখনোই মিডল পার্টিশন করে ওর চুল বাঁধা যায় না, ওকে এরকম করে উল্টো মানে পুরোটা এরকম ভাবে ধরে সামনেটাকে পুরো উল্টে দিয়ে পুরো একদম গোছা করে এখানটা বেঁধে দিতে হয়, তাহলে ওই জটাটা ওটার সঙ্গে ইনক্লুডেড হয়ে যায়। তো ওর মিডল পার্ট করতে গেলে তো মাঝখান দিয়ে তো ফাঁক করা যায় না, ওই জটাটা তুমি এবারে খুলতেই পারবে না, ছাড়াতেই পারবে না, একদম মানে পুরো টাইট গিটের মতন জটা। এবং ওকে যতবার ন্যাড়া করা হয় ওই জায়গাটা ওই জটটা থাকে, ঠিক আছে? তো এইবার ও যখন আস্তে আস্তে কথা বলতে শিখলো, তখন কি অদ্ভুত দেখো, বলছে কি যে মানে কেউ ওকে হয়তো মজা করে, কেউ নতুন দেখছে হয়তো বললো কথার খেয়ালে যে এই কি রে চুলটা ভালো করে আঁচড়াস নি, তোর মাথায় এত জট কেন, এইখানটা আবার যেরকম জট কেন, তাও আবার কি সামনের দিকে চুলগুলো যখন বড় তখন ধরো উল্টে দিলে তো পেছনের ওই জটাটা ঢাকা হয়ে যায়। এবার ধরো সবাই তো বুঝতে পারে না, ওদের বাড়িতে হয়তো কেউ গেছে, সে হয়তো বলেছে যে আয় তো চুলটা বেঁধে দিই, এবার চুলে যখন চিরুনি চালাচ্ছে আটকে যাচ্ছে, তো বলছে কি চুলটা আঁচড়াস না, এরকম জট পেকে আছে, তখন হয়তো ঘুরে তাকিয়ে একটা 2 বছরের বাচ্চা মেয়ে আদো আদো করে বলতে আমি তো চিপ ঠাকুর, আমি তো চিপ ঠাকুর। এবার এই কথা তো ডেফিনেটলি ওকে তো কেউ শেখায়নি না, কে শেখাবে? আর একটা অদ্ভুত ব্যাপার, একটা 2-3 বছরের বাচ্চা পুরো শ্রাবণ মাস ধরে ও একদমই কোনো রকম মাছ মাংস ডিম ও ছোবেই না। একদিন ওকে জোর করে খাওয়াতে গেছে, বলছে কি তুমি জানো, তুমি জেনে শুনে আমাকে আবার এখন ডিম খাওয়াচ্ছ, এই মাসে তুমি আমায় জেনে শুনে ডিম খাওয়াচ্ছ। একটা 3 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চা, সে মাসের কি বোঝে, মানে সে বোঝে শ্রাবণ মাস কি, হ্যাঁ বা সেই বোঝে। আর সত্যি কথা বলতে আমরা কি বাচ্চাদেরকে, হ্যাঁ সব বাচ্চাদেরকে আমরা কি দুর্গা ঠাকুর দেখো, লক্ষ্মী ঠাকুর দেখো, একটু নম করো বাবু, সরস্বতী ঠাকুরের সামনে গিয়ে বলো বিদ্যা দাও বুদ্ধি দাও, দ্যাটস ওকে, এটুকুনি আমরা হয়তো বাচ্চাদেরকে করি।
করি, কিন্তু কেউ তো একদম বাচ্চাকে একদম ঠেলে দেয় না যে তুমি শ্রাবণ মাস করো, শ্রাবণ মাসের উপোস রাখো, এটা তো সম্ভব না। তো এবার ওই বাচ্চাটার ওরকমই, ছোটবেলা 3 বছরের বাচ্চা, সে ওরকম বলছে আমি শ্রাবণ মাসে সে কিছু খায় না। আবার কেউ জোর করে খাওয়াতে গেলে তার দিকে কি সুন্দর করে তাকিয়ে বলবে কি যে তুমি আমাকে এটা ইচ্ছা করে খাওয়াচ্ছ না, তুমি জানো তো আমি এই মাসে এগুলো খাবো না, তাই জন্য তুমি আমায় খাওয়াচ্ছ, এরকম ভাবে উত্তর দেয়। তো এবার যার জন্য ওরা যখন বুঝতে পেরে গেল, ওর মা তখন একজনের কাছে যায় ওর কুষ্টি দেখানো নিয়ে। তো উনি না দেখে কি বিচার করে কি বলেছেন কি বুঝেছেন সবটা তো আর ওরা বলবে না, ডেফিনেটলি এখনো বাচ্চাটা অনেক ছোট, তো ওরা কিছুটা মানে হাইডই করে, ও সব কথা ওরা খুলে বলে না। কিন্তু জাস্ট এইটুকুনি একটা, ওর যেহেতু নিজের দিদি তাই বলেছে যে দেখ ওর মধ্যে একটা অন্য লেভেলের স্পিরিচুয়াল ব্যাপার আছে, তো ওর স্পিরিচুয়াল লেভেলটা পুরোই ডিফারেন্ট। অ্যান্ড যেটা বলেছে যে পরবর্তীতে তো ও পুরোটাই নিজেকে একদমই শিবের উদ্দেশ্যে সমর্পণ করবে বা নিজেকে পুরোপুরিভাবে একেবারে শিবের জন্য অর্পণ করবে মেবি, কিন্তু হতে পারে যে ও একটা শিব মানে শিবের অংশ বা ওই দেবাংশী টাইপের হয় না ওরকম কেউ, কিন্তু এমন নয় যে ও সন্ন্যাস নিয়ে অন্য কোথাও চলে যাবে বা ও সংসার ধর্ম কিছু করবে না, ও কিন্তু যা করবে সংসারের থেকেই করবে। হ্যাঁ, মানে ও সংসার করবে, ওর সংসার ধর্ম আছে ওর জীবনে, ঠিক আছে, ও সংসার করে তারপর যদি এক্সট্রা ওর কিছু মানে করণীয় থাকে মানে সেটা শিবের উদ্দেশ্যে যেটা করার ও করবে, কিন্তু সংসার জীবন থেকে হচ্ছে চলে যাবে তা নয়, বাট ওর স্পিরিচুয়াল জায়গাটাকে না ঘাঁটাই ভালো। মানে ছোট থেকে ও যেমন চলতে চাইছে, ও যেমনটা করতে চাইছে ওকে করতে দেওয়া হোক। মানে ওইটুকুনি বাচ্চা, ও সবে কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছে, বলে লিটল লরিয়ার্সে প্রি স্কুলে যাওয়ার আগে ও ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ও স্নান করেছে, ও স্নান করে সেদের ইয়েতে তোমার ঠাকুরের আসনে শিব ঠাকুর আছে, শিবের মাথায় এরকম জল ঢাললো, ঢেলেও তারপরে স্কুলে যাচ্ছে। তা এটা তো কোনো বাচ্চাকে শিখিয়ে হয় না, এটা তো একটা বাচ্চার ভেতর থেকে না এলে কিছু সম্ভব। একটা 3-3.5 বছরের বাচ্চা তখন সে কি বোঝে? তা ওই মেয়েটা এখন আস্তে আস্তে বোধহয় আরো 1-2 বছর পেরিয়ে গেছে, মানে এখন হয়তো 4 না 5 বছর বয়স, ঠিক আছে। তো বাচ্চাটা এখনো মানে ভালো আছে, সুস্থ আছে, কিন্তু ওই ওর এখানটা একটা জটা, মানে এই জটাটা তুমি হাজারো কন্ডিশনার দাও মানে কোনোভাবেই ওটা ছাড়ানো যায় না, ওখানটা যাই করুক না কেন ওরা ওরকম গিট পেকে যায় পুরো, এবং এমন গিট সেটা তুমি কিছুতেই ছাড়াতে পারবে না, এই রকম একটা পুরো একদম শক্ত ইটের মতন জটা পেকে যায়। মানে ওকে কি করতে হয়, ওই জটাটা এই সাইডের চুলগুলো, বড় সাইডের চুলগুলো, সামনে চুলগুলো সব ঠিকঠাক, তো ওগুলোকে দিয়ে এরকম উল্টো করে পুরো ওই জায়গাটাকে কভার করে ওইখানটা একটা নট করে দিতে হয়, তাহলে পুরো জিনিসটা ঠিকঠাক থাকে। তো এই একটা অদ্ভুত রকম ইনসিডেন্ট। এখনো বলে এই ও শ্রাবণ মাসে কিছু খায় না, ঠিক আছে, প্রত্যেকটা মহাদেবের তিথি ও কিন্তু পালন করে নিজের মতন করে, ও প্রত্যেক দিন শিবের মাথায় জল ঢালে। তো এগুলো একটা 4-5 বছরের বাচ্চারই বা কি করে সম্ভব এগুলো তার পক্ষে করা? তো তার মানে কিছু তো আছে, এখন সবটাই তো আমাদের কাছে একটা ধোঁয়াশা, আমরা কিছুই কোনো প্রমাণ নেই, তো কিছু বলতে পারবো না। এই তো ঋতুপর্ণা আচার্য পান্ডা ইজ ওয়াচিং। কেমন হলো পরীক্ষা ঋতুপর্ণা? আচ্ছা, খুবই অদ্ভুত, রাইট? ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে এই চ্যানেলে শেষ করছি। যারা আমাকে নতুন শুনছো তাদের জন্য চট করে বলে দিই 8240840618, এটা আমার নাম্বার। নতুন বছরে নতুন নতুন আরো প্রচুর গল্প চাই, যারা যারা আমাকে স্টোরি পাঠাবে আমাকে এই নাম্বারে পিং করে নেবে 8240840618। তোমাদের জানা যে কোনো রকমের অলৌকিক অপ্রাকৃতিক যে কোনো গল্প, ভৌতিক দৈবিক, আমাকে তোমরা শেয়ার করতে পারো। আমি কিন্তু আমার প্ল্যাটফর্মের আরো প্রত্যেকের সাথে এই স্টোরিগুলো শেয়ার করতে চাইবো। আর যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি এইখানে যে ভিডিওটা তোমরা দেখলে এটা আপলোড হয়ে যাবে কালকে সকালে আমার ইউটিউব চ্যানেল সত্যিভূতের গল্প চ্যানেলে। আর তারপর এখন আমি যাচ্ছি শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, যেটা আমার পার্সোনাল চ্যানেল, ওই চ্যানেলে এখন আমি আরো 2টো গল্প বলবো। যারা যারা আমার ওই গল্পগুলো শুনতে চাও তারা চলো আমার সঙ্গে মুভ করো, চলো আমরা ওখানে গিয়ে একটা দারুণ আরেকটা এপিসোড আমি কন্ডাক্ট করতে চলেছি। 2টো খুব সুন্দর সুন্দর নতুন কনসেপ্টের গল্প তোমাদেরকে শোনাই। লেটস গো। হাই দি, হ্যাপি নিউ ইয়ার। অনন্যা আচার্য লিখছে তোমার বলা প্রতিটা গল্প শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ অনন্যা। আচ্ছা, আমি তাহলে এখান থেকে অফ হচ্ছি। দিদি আমাকে চিনতে পারছো? রামচন্দ্র হালদার? না, আমি চিনতে পারছি না। আচ্ছা, নন্দিতা শ্রীমানি লিখছে গুড নাইট নন্দিতা। আচ্ছা, মনীষা চ্যাটার্জি লাহিরি লিখছে খুব ভালো লাগলো।
আমার বোন ছোটবেলাতে এক সন্ন্যাসীকে দেখে বলেছিল মাথায় গোবর মাখা কেন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ক্রস করছি, আমি আমার চ্যানেলে অন হচ্ছে, ঠিক আছে, শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস। চলো যারা ইন্টারেস্টেড জয়েন